আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো চিরন্তন সুখী হৃদয় ভাইয়ার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো রিটেন পার্ট নিয়ে। রিটেন পার্টের যে 70 মার্ক, আজকে এই 70 মার্ক নিয়ে কথা বলবো। ইনশাল্লাহ আশা করতে পারো আমি যা সাজেশন দিব বা আমি যে 70 মার্কের কথা বলবো এইগুলা থেকে ইনশাল্লাহ তোমরা কমন পাবে। আচ্ছা, যাই হোক, যারা অলরেডি ক্লাসে চলে আসছো বা হৃদয় ভাইকে দেখতেছো, কে কোন জায়গা থেকে হৃদয় ভাইকে দেখতেছো, কোন জায়গায় বসে হৃদয় ভাইকে দেখতেছো, সবাই একটু কমেন্টে জানাবা। সবাই একটু দ্রুত দ্রুত কমেন্ট করবো, দ্রুত দ্রুত কমেন্ট করবো সবাই। সবাই 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 সবার জায়গা থেকে দ্রুত দ্রুত জানিয়ে দেব। রেসপন্স খুবই কম, একেবারেই কম স্টুডেন্ট। হ্যাঁ, এটা হইল না। কম বলে ভিতর থেকে দেখতেছি, বাহ ভালো তো। চট্টগ্রাম নেত্রকোনার দিকে কেউ আসো নাকি? নেত্রকোনা, আদার্স, কুমিল্লা ইপিজেড রোড। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আমরা জাস্ট কয়েকটা মিনিট ওয়েট করব, মানে 1 মিনিট ওয়েট করব, মানে যাতে সবাই যুক্ত হয়ে যেতে পারে। হ্যাঁ, কাগড়াছড়ি কেমন আছেন ভাইয়া? আর হৃদয় ভাইয়া চিরন্তন সুখী মানুষ, ভাইয়া অলওয়েজ ভালো থাকে, ভাই অলওয়েজ ভালো থাকে, বুঝছো? তো বরাবরের মতো আজকেও আমি ভালো আছি। তা সবাই এখন লিখবো যে ক্লাস শুরু করবো কিনা, স্টার্ট করবো কিনা। এই বুঝলাম না, ক্লাসে এত রেসপন্স কম থাকলে হয়? বাংলা একটা ক্লাস নিতেছি, যার কাছে একটা ক্লাস নেবো, আর ক্লাসের স্টুডেন্ট নেই। হেস, তোমাদের রিমুভ করা, মনে করো যে এই যে রিমুভ করার যে ব্যাপারটা, ওইটা মনে করো যে বনি আমিন ভাইকে বলতে হবে যে সবকে রিমুভ করে দেন, সবাইকে রিমুভ করে দেন, দরকার নেই পোলাপানের ক্লাসের। ক্লাস স্টুডেন্ট থাকে না, কোনো কিছু নাই, এত জাক্কাস ক্লাস নেই, মাত্র 200 জন স্টুডেন্ট ক্লাসে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তোমরা যারা আসছো তোমাদেরকে নিয়েই ক্লাস শুরু করব। ওকে 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 ওকে, চলো। ওকে চলো, অনেকে চলে আসছো, যাক। তো তোমরা যারা আসছো তোমাদেরকে নিয়ে শুরু করবো আজকের মিশন, আমাদের মিশন টেস্ট অ্যাপ্লাস। তখন যে একটা পোস্ট করলাম, পোস্টে দেখলাম যে অনেক মানুষ রিয়েক্ট করছে যে ভাই আমি ক্লাস করবো, আমি ক্লাস করবো, আমরা থাকবো ক্লাস। অথচ এখন ক্লাস স্টুডেন্ট, মন কি করে ঠিক থাকে বলো? তাহলে ক্লাস শুরু করি। সবাই একটু কমেন্টে জানা যায় ক্লাস শুরু করবো কিনা। হ্যাঁ, দেখতে দেখতে কত আসছো দেখি তো, 400 নাকি? 400 আসছে। আচ্ছা যাই হোক, দেখো তো আজকের ক্লাসটা যেটা, সেটা হচ্ছে নির্মিত অংশ নিয়ে। তোমার আজকের ক্লাসে তোমাদেরকে আমি বাংলার যে ব্যাকরণ আছে, এই ব্যাকরণের যে নির্মিত অংশ আছে, তোমার বাংলা ব্যাকরণে কিন্তু মাত্র 30 মার্ক, গ্রামারে মাত্র 30 মার্ক, ব্যাকরণে গ্রামারে মাত্র কত মার্ক? মাত্র 30 মার্ক। ব্যাকরণে মাত্র 30 মার্ক আছে, গ্রামারে কিন্তু কি 70 মার্ক, পুরা 70 মার্ক কোথায়?
70 মার্ক হচ্ছে তোমার নির্মিত অংশ 70 মার্ক নির্মিত অংশ 70 মার্ক পুরা 70 মার্ক কোথায় পাবা নির্মিত অংশে পাবা পুরা 70 মার্ক পাবা নির্মিত অংশে তার মানে তোমার গ্রামারের থেকে ব্যাকরণ পার্টের থেকে তোমার নির্মিত অংশটা বেশি গুরুত্ব দেওয়া উচিত তোমাদের নির্মিত অংশটা কি একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত তোমাদের আমি এটা মনে করি যে নির্মিত অংশটা একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত তোমাদের তো যেহেতু নির্মিত অংশটা একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত এর জন্য আজকে আমি তোমাদের জন্য এই নির্মিত অংশটা নিয়ে আসলাম আমরা তোমাদেরকে প্রতিশ্রুতি দিছিলাম কি দিছিলাম প্রতিশ্রুতি যে তোমাদেরকে 70 থেকে 60% সিলেবাস কমপ্লিট করে দিব কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমাদের এরও বেশি কমপ্লিট করে দিচ্ছি মানে 70 থেকে 60%-এরও অধিক সিলেবাস তোমাদেরকে আমি কমপ্লিট করে দিচ্ছি তোমাদেরকে কারণ এখানে 70 মার্কের আজকে যে 70 মার্ক এই 70 মার্কের মধ্যে তোমাদেরকে মোটামুটি দেখো 70 মার্কের মধ্যে তোমাকে আমি 70 মার্কই তোমাকে বলে দিচ্ছি আজকে 70 মার্ক বলে দিচ্ছি পাবো তুমি তাহলে 30 মার্কের মধ্যে আবার সমাস পড়াইছি আবার কি পড়াইছি সমাস পড়াইছি এই সমাসে তো মার্ক আছে তাহলে কি মোটামুটি তোমাকে কি 70%-এর উপরে আমরা সিলেবাস কমপ্লিট করা হচ্ছে আবার এসে সামনে তো আবার দ্বিতীয় পত্রের ক্লাস আসবে বাংলা দ্বিতীয় পত্রের জন্য আসবে জাহিদ ভাইয়া আমাদের তো জাহিদ ভাইয়া তোমাদের আগামী ক্লাসটা হইতে নিবে আগামী ক্লাসটি নিবে বাংলা দ্বিতীয় পত্রের তো মোটামুটি সবগুলাই দিবে হ্যাঁ জাহিদ ভাইয়া বাংলা দ্বিতীয় পত্রের আগামী যে ক্লাসগুলো আছে আচ্ছা তাহলে বাহ আজকে 500 জন স্টুডেন্টই হবে না মনে হচ্ছে তোমরা যদি এভাবে ক্লাস করো তাহলে মোটামুটি ভাবতে পারো যে বনিয়ামিন ভাই আমাকে প্ল্যাটফর্ম থেকে বের করে দিবে যে বেটা হ্যাঁ তোমার ক্লাসই করে না পোলাপান আর তুমি ক্লাস নিতে আসছো ঠিক আছে কারণ 500 জন স্টুডেন্টই হয় না যদি বাংলা প্রথম পড়তো মানে বাংলা দ্বিতীয় পড়তে কি তোমাদের নাই নাকি সবার কোনটা আচ্ছা তাহলে শুরু করি যে কয়জন আসো এই কয়জন দিয়ে শুরু করি তোমরাই শেষ পর্যন্ত দেখো যারা আসো তোমরা শেষ পর্যন্ত দেখো আমরা শুরুতেই চলে যাব যে সাজেশন পড়ে এইগুলাই সাজেশন সবগুলো সাজেশন মনে করো চমৎকার সাজেশন তুলে আনছি তোমার মনে করো যে আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি আমি যে সাজেশন নিয়ে আসছি আজকে ওই সাজেশনের বাইরে যদি কোনো কিছু আসে তাহলে হৃদয় ভাই কৈফিয়ত দিবে এটা হৃদয় ভাই এটার কৈফিয়ত দিবে প্রি বুকিং করছো কল পাও না কেন প্রি বুকিং করছো আজকে কল না পাইলে কালকে কল পাবা না ব্যাপারটা এরকম না আচ্ছা তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে সংলাপ লেখার নিয়ম কি দেখাবো সংলাপ আমরা কিভাবে লিখি সেটা দেখবো তো সংলাপ লেখার জন্য এই একটু এদিকে তাকাই যে সংলাপটা কিভাবে লিখি সংলাপ লেখার জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথম প্রশ্ন অনুসারে একটা শিরোনাম তৈরি করে নিতে হবে অর্থাৎ কি যে কোনো একটা শিরোনাম তৈরি করতে হবে প্রশ্ন অনুসারে প্রশ্নের মধ্যে যেটা থাকবে প্রশ্নের মধ্যে যে কোনো একটা টপিক থাকবে অবশ্যই একটা টপিক থাকবে এই টপিকটা দিয়ে একটা শিরোনাম তৈরি করতে হবে ওকে ডান সম্প্রীতি পড়া একটা বই সম্পর্কে দুই বন্ধু সংলাপ এই শিরোনাম নিচে দাগ দিতে পারেন অর্থাৎ কি যে এই যে একটা টপিক আমি লিখে দিলাম যে সম্প্রীতি পড়া একটি বই সম্পর্কে দুই বন্ধুর সংলাপ তার মানে এই যে একটা সংলাপ আমি প্রথমেই শিরোনাম তৈরি করে নিলাম আচ্ছা এরপরে কাজ কি আমার শিরোনামটা তৈরি করলাম এই একটা এদিকে দেখি এই পিডিএফ কিন্তু দিব না তোমাদেরকে যদি মনে করো যে আজকের ক্লাসে যদি তোমার 800 ক্রস করে 900+ 6 স্টুডেন্ট তাহলে আমি পিডিএফ দেবো নাহলে পিডিএফ দেবো না তোমরা এগুলো স্ক্রিনশট নিতে হবে দেখি তারপর দেখো এবার দেখো 2 নাম্বার কাজ কি এরপর 1 নাম্বার প্রথম কাজ হচ্ছে সংলাপটা আবার একটা শিরোনাম তৈরি করতে হবে তারপর 2 নাম্বার কাজ এরপর আবারও একবার প্রশ্নটি পড়ুন মানে যে প্রশ্নটা আসবে অনেক সময় প্রশ্ন বলা থাকে তুমি ও তোমরা বন্ধুরা সেদের মধ্যে সম্প্রীতি বই পড়া একটা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ লিখুন ভালো করে বোঝার চেষ্টা করি তোমরা অনেকেই সংলাপ লিখে চলে আসো পরীক্ষা সংলাপ লিখে চলে আসো কিন্তু কথা হচ্ছে সংলাপ তো লিখে চলে আসলা কিন্তু মার্ক পাও না কেন পাও না কারণ আরে ভাই সংলাপ কিভাবে লিখতে হবে এটাই জানি না যায় খালি একটা আন্দাজি মনে করো যে মাইরে দিলে তো হবে না তো এইটার জন্য দেখো এদিকে তাকাই যে প্রথম বলছে একটা শিরোনাম তৈরি করতে হবে এরপরে যে প্রশ্নটা আসবে এই প্রশ্নটা পড়ো একবার পড়ো মন দিয়ে প্রশ্নটা যে কি চাইছে দেন অনেক সময় প্রশ্ন বলা থাকে কি বলা থাকে তুমি ও তোমার বন্ধু রাশেদের মধ্যে সম্প্রীতি পড়া একটি বই সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ লিখো শেষ এরকম থাকলে সংলাপ লেখার যে দুই বক্তা এক বক্তা হচ্ছে তুমি আর এক বক্তা হচ্ছে তোমার বন্ধু রাশেদ
তার মানে এই দুই বক্তার প্রয়োজন, সেখানে তোমার বন্ধুর নামের জায়গা অবশ্যই রাশেদ লিখতে হবে। অর্থাৎ কি সেখানে মনে করে লিখতে পারো যে আমি আর কি রাশেদ, আমি আর রাশেদ, শেষ। দুই বন্ধুর নাম লিখতে হবে। কিন্তু এখন কোনো বন্ধুর নাম নাই, এখন কোনো কি নাই, বন্ধুর নাম নাই। ধরো এখানে এরকম প্রশ্ন এরকম আছে যে তুমি নাহিদ ও তোমার বন্ধু রাশেদের মধ্যে সম্প্রীতি পড়া একটা বই সম্পর্কে একটা সংলাপ। তাহলে তোমার নাম লিখবো যে আমি নাহিদ এবং হচ্ছে কি রাশেদ, সংলাপ হবে নাহিদ এবং রাশেদ, এই দুইটা নামে হবে, যে নাহিদ আর হচ্ছে কি রাশেদ। পিডিএফ দিয়ে ক্লাস করানো হয় নাই। আচ্ছা দেখি এবার আর কোনো কথা নাই। দেখো তার মানে কি বলছে যে তাহলে এবার যদি নাম দেওয়া থাকে বন্ধুর, তাহলে মনে হচ্ছে এই যে হৃদয়ের বন্ধু কি, হৃদয়ের বন্ধু হচ্ছে সাকিব, হৃদয়ের বন্ধু হচ্ছে কি সাকিব। তার মানে এই যে সাকিব আর হচ্ছে হৃদয়, তার মানে এরা দুজনে কি সংলাপ, হৃদয় ও সাকিবের সংলাপ, শেষ, কাহিনী শেষ। এবার কোনো বন্ধুর নাম নেই, কোনো বন্ধুর নাম নেই, বন্ধুর নাম নেই। বন্ধুর নাম যদি না থাকে তাহলে কি করতে হবে, লিখতে হবে বন্ধু 1 বন্ধু 2, অর্থাৎ কি প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু, শেষ। অথবা আপনি চাইলে আপনার পছন্দ মতো নামও দিতে পারেন, মানে তুমি চাইলে কি তোমার পছন্দ মতো একটা নাম দিতে পারো যদি নাম না থাকে, আর যদি চাইলে এরকম দিতে পারো যে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু। আচ্ছা এই গেল নামের ব্যাপার। এরপর দেখো এই এত দ্রুত আজকে, এরপর কথা আছে তুমি মনে করো যে ইও টাইপের একজন মানুষ, কি টাইপের মানুষ, ইও টাইপের মানুষ। তার মানে তুমি বন্ধুকে শুরু করলা কি যে সংলাপ লিখতে যাবে যে হ্যালো হ্যালো হাই, এইসব দেওয়া যাবে না, ওয়াও এইসব দেওয়া যাবে না, যা তুমি বলে যে হোয়াটসঅ্যাপ, এইসব বলা যাবে না, তোমার এইসব পরিহার করতে হবে। হ্যালো হাই বলাই যাবে না, বাংলাতে বলতে হবে শুভ সকাল শুভ সন্ধ্যা, এভাবে শুরু করতে হবে। যদি তুমি সংলাপটা শুরু করতে চাও তুমি এইরকম ভাবে শুরু করতে হবে, কোনো হ্যালো বা কোনো হাই বলা যাবে না, ঠিক আছে। আমরা তো বন্ধু হোয়াটসঅ্যাপ এইরকম বলা যাবে না। তো শুভেচ্ছা বক্তব্য বেশি বড় করা যাবে না, মানে শুভেচ্ছা বক্তব্য যেটা আছে, যা বললে যে একটা বন্ধুকে বলে যে শুভ সকাল বন্ধু তুমি কেমন আছো, তোমার বন্ধু বললে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, শুভ সকাল আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু শুভ সকাল বললে মনে হচ্ছে বিশাল বড় লিখে ফেললে 2-3 পৃষ্ঠা, না এইটা করা যাবে না, ঠিক আছে। এরপর লাইনের পরের মূল বক্তব্যে যাওয়া উচিত। অর্থাৎ কি তোমার শুভেচ্ছা বক্তব্য যেটা দিলা দেওয়ার পরে হ্যাঁ সালাম আল্লাহ হাফেজ বলা যাবে, সালামও দিতে পারবে আল্লাহ হাফেজও দিতে পারবে। আচ্ছা একটু দেখি, দেখো একটু এইদিকে তাকে যে কি বললাম যে এরপরে লাইনের পরে মূল বক্তব্যে যাওয়া উচিত, অর্থাৎ কি মূল বক্তব্য যেটা আছে এটা যেতে হবে। এরপর কি তুই শব্দ পরিহার করতে হবে, আপনি তুমি এসব বলতে হবে। তোমার খুব কাছের বন্ধু, তো খুব কাছের বন্ধু হইলেও সেই বন্ধুকে তুমি তুই করে বলতে পারবে না, যে তুই কি করতেছিস, তুই খাইছিস, তুই গেছিস, ঠিক আছে, ওইসব বলা যাবে না। তাহলে কি করতে হবে, এখানে তুই শব্দ পরিহার করতে হবে। এখানে যদি তোমার খুব কাছের মানুষ হয়, আমরা খুব কাছের মানুষ হলে তাকে তুমি বলে সম্বোধন করি, খুব কাছের মানুষ তুমি বলেন। আর আপনি বলে কাকে সম্বোধন করি, আপনি বলে আমরা সম্মানার্থে সম্বোধন করি, সম্মানার্থে আপনি বলে সম্মানার্থে সম্বোধন করি, মানে কাউকে আমরা সম্মান দিয়ে কথা বলতেছি তখন আমরা আপনি বলে বলি। কিন্তু তোমার যদি ক্লোজ কোনো মানুষ হয়, একেবারেই ব্যক্তিগত মানুষ, একেবারেই পার্সোনাল মানুষ, তাহলে তুমি কিন্তু তাকে কি করো, তুই বলে সম্বোধন করো বা তুমি বলে সম্বোধন করো। তুই বলে সম্বোধন করার কাকে, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে তুই বলে সম্বোধন করো, কিন্তু এখানে তুই বলে সম্বোধন করতে পারবো না, এখানে কি বলে তুমি বলে। আমাদের খুব কাছের মানুষ আমরা কি করি, তুমি বলে বা তুই বলে সম্বোধন করি। তোমাদের যদি মনে করো কারো যদি বড় ভাই বা বোন থাকে, মানে খুব কাছাকাছি 1 বছরের ডিফারেন্স, মানে 1 বছরের বড় ছোট, তাহলে কিন্তু তুমি তাকে কি করো, তুই বলে কথা বলো, তুই বলে কথা বলো, মানে খুব কাছের তুই বলে কথা বলো। আবার মনে করো যে তোমার ফ্রেন্ড, তাকেও তুই বলে কথা বলো, কিন্তু আর একটু খুব কাছের মানে ব্যক্তিগত মানুষ, এটা তো বুঝি, তো তাকে কিন্তু তুমি আবার তুমি বলে সম্বোধন করো। তার মানে আমরা তুমিটা খুব কাছের মানুষের সম্বোধন করি, আর আপনি সম্মানার্থে সম্বোধন করি। আচ্ছা আর তুইটা একেবারেই কাছের, যখন একেবারে ঘনিষ্ঠ। যাই হোক, তো এই জায়গায় দেখো, তো এই জায়গায় তুই শব্দটা পরিহার করতে হবে, এখানে তুই ব্যবহার করা যাবে না। প্রশ্নে যে বিষয় নিয়ে সংলাপ রচনা করতে বলেছে সেই বিষয়টা নিয়ে লিখতে হবে, অপ্রাসঙ্গিক বিষয় লেখা যাবে না। তোমাকে বললো যে বই পড়া নিয়ে লেখার জন্য বলছে, বই পড়া, তুমি যা বই পড়াতে যা মনে করছে হাতি ঘোড়া সব আছে, যা সব লিখে ফেললা, ঠিক আছে। যে বন্ধুকে যা বললা, বন্ধু কোন বই পড়তেছিস, বন্ধু বললো যে আমি তো আজকে পথের পাঁচালী উপন্যাসটা পড়ছি। তখন তুমি বললো যে পথের পাঁচালী উপন্যাসটা পড়ছিস, আচ্ছা যাই হোক, পথের পাঁচালী উপন্যাসে তো দুর্গা নামে একটা মেয়ে আছে। বন্ধু বললো হ্যাঁ রে, দুর্গা নামে একটা মেয়ে আছে,
মেয়েটা তো শেষ মুহূর্তে মারা যায়। তখন তোমার বন্ধু বললো, ইস জানিস এই দুর্গা নামে তো আমার একটা প্রেমিকা ছিল, কিন্তু দুঃখজনক বিষয় তাকে আমার জীবন থেকে হারাই ফেলছি। তো এই যে মনে করো যে কথা বলতেছে এক বিষয় নিয়ে চলে গেছে আরেক বিষয়ে, মানে এইরকম অপ্রাসঙ্গিক বিষয় ত্যাগ করতে হবে। এরকম অপ্রাসঙ্গিক বিষয় কি রাখা যাবে না। ওকে ডান। এরপর হচ্ছে বিদেশি শব্দ ব্যবহার পরিহার করতে হবে, মানে বিদেশি শব্দ ব্যবহার করা যাবে না। কিন্তু কিছু কিছু শব্দ আছে যেগুলো বাংলার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, টেবিল, চেয়ার, কম্পিউটার, মানে আদার্স যে শব্দগুলা একেবারে পরিচিত হয়ে গেছে, একেবারে পরিচিত। এই যে নামাজ শব্দটা কিন্তু বিদেশি শব্দ, ফার্সি শব্দ, কিন্তু এই নামাজ, রোজা, তুষক, এই যে শব্দগুলা এগুলা কিন্তু বিদেশি শব্দ, কিন্তু এগুলা আমাদের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, তাহলে এইগুলো ব্যবহার করতে পারো। এছাড়া বিদেশি শব্দ ব্যবহার করা যাবে না। ওকে, 6 নম্বর পয়েন্ট গেল। এরপর দেখো, এই শেষ পর্যন্ত ক্লাসটাই তাই কো তোমরা, হ্যাঁ ক্লাসের শেষ পর্যন্ত তাই কো, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবা। আরে সংলাপ লেখার নিয়ম পড়াইতেছি, কোন টপিক নিয়ে পড়ায় এটা কোনো কথা? সংলাপ লেখার নিয়ম, ঠিক আছে, সংলাপ লেখার নিয়ম। আচ্ছা এরপর সে তোমার ইচ্ছে তুমি অনেক জানতা মানুষ, মানে অনেক বেশি জানো, তো বন্ধুদের সাথে মনে হচ্ছে বন্ধুর সাথে কথা বলতেছো বা কারোর সাথে কোন বিষয় নিয়ে কথা বলতেছো, এখানে যা কোন কবি বা লেখকের উক্তি দিয়ে দিলা, এগুলা দেওয়া যাবে না। কোন কবি বা কোন লেখকের উক্তি দেওয়া যাবে না সংলাপের মধ্যে। তার মানে সংলাপে কি করা যাবে না? কোন কবি বা কোন লেখকের উক্তি দেওয়া যাবে না। আচ্ছা, কথা বলার সময় আমাদের নানা রকম অভিব্যক্তি হয় সংলাপ রচনায় সময়। প্রথম বন্ধনীতে অভিব্যক্তি দিতে পারেন, মানে কথা বলার সময় দেখা গেল কোনো একটা বিষয় নিয়ে তোমরা মানে দুই বন্ধুর মধ্যে হাসাহাসি হইলো, তখন তুমি মনে করো বন্ধনী দিয়া হেসে দিলা। বন্ধনী দিয়া মনে হচ্ছে খুব কষ্টের কথা বলছে, খুব কষ্টের একটা কথা বলছে যে তোমার বন্ধুর মা মারা গেছে, তুমি একটা দীর্ঘশ্বাস ফেললা, দিয়ে বললা যে বন্ধু বিষয়টা খুবই দুঃখজনক। তার মানে এই ব্র্যাকেটে তুমি দীর্ঘশ্বাস লিখলা। রেগে গিয়ে তোমার বন্ধু মনে হচ্ছে আমার একটা কিছু কথা বলছে, তুমি রেগে বললা, তখন তুমি রেগে গিয়ে লিখতে পারো, বা খুশি গলায়, বা অবাক হওয়া, বা ইতস্তত করা ইত্যাদি, এরকম ভাবে লিখতে পারো। আচ্ছা, পুরো সংলাপটি 12 বা 14টি বাক্যে কিংবা 2 থেকে 3 পৃষ্ঠার মধ্যে লেখা উচিত। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি পুরো সংলাপটা 12 বা 14টা বাক্যে লিখবা। মানে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটা কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে এই 12 বা 14টা সংলাপেই মানে সেটা একেবারে স্ট্যান্ডার্ড সংলাপ, স্ট্যান্ডার্ড, অথবা 2 থেকে 3 পৃষ্ঠা। এই জায়গায় তোমাকে 4-5 পৃষ্ঠা লেখার কোনো মানে হয় না। তুমি ভাবতে পারো যে ভাই 10টা মার্ক দিবে, 10টা মার্ক দিয়ে তোমার যা লেখা তা তুমি লিখছোই, তাহলে এই 10টা মার্কের ক্ষেত্রে তুমি যা লেখার তুমি লিখছো, এই জায়গায় তোমাকে কি করতে হবে না, এই জায়গায় তুমি কি করবা না যে 4-5 পৃষ্ঠা লিখবা না, 2 থেকে 3 পৃষ্ঠা লিখবা। আচ্ছা, এরপর আছে যে সংলাপ যেন দুজনের কথার ধারাবাহিকতা বজায় থাকে। যেমন একজন যদি প্রশ্ন করে তো পরে একজন তার উত্তর দিবে। মনে করো যে তুমি প্রশ্ন করে যে তুই কেমন আছিস বন্ধু, সে বললো, তুমি বললো যে তুমি কেমন আছো বন্ধু, সে বললো যে তোর কি অবস্থা, মানে তোমার কি অবস্থা, সে উত্তর না দিয়ে এটা বলবে, এইটা করা যাবে না। সংলাপের শেষটা হবে আলোচ্য বিষয়ের উপসংহারের মতো, অর্থাৎ এরপর আর কিছুই বলার থাকবে না। এই হচ্ছে সংলাপ। এপারবিক 4.0 কোর্সে বেসিক্স থেকে পড়াবে, হ্যাঁ বেসিক থেকে পড়াবে, একেবারে বেসিক। আচ্ছা, এবার আমরা একটা সংলাপ সম্পর্কে দেখি, যে এতক্ষণ দেখলাম যে সংলাপে কি করা যাবে কি করা যাবে না, একটা সংলাপ সম্পর্কে দেখি আমরা। প্রশ্ন হচ্ছে সম্প্রীতি পড়া একটি বই সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ। সম্প্রীতি পড়া একটা বই সম্পর্কে 2 বন্ধুর মধ্যে সংলাপ। প্রথম বন্ধু শুভ সকাল, রাশেদ সম্বোধন করলো। দ্বিতীয় বন্ধু শুভ সকাল, কেমন আছো, শেষ। এখানে কিন্তু তুই বলে করি না, আমরা তুমি বলে করতেছি। অনেক ভালো আছি, বাংলা বিষয়ে A+ পেয়ে তো মন আরো ভালো, মানে বাংলা বিষয়ে A+ পেয়েছে, এ বিষয়ে মন আরো ভালো। তুমি বাংলায় হঠাৎ A+ পেয়েছো, রহস্য কি বন্ধু? বন্ধু বলতেছে তুমি যে বাংলায় A+ পেয়েছো, A+ হওয়ার রহস্য কি? স্যার মনে করো তুমি নাহিদ, মানে আমার নাম নাহিদ, হ্যাঁ তখন তোমার নাম নাহিদ। কত পৃষ্ঠা লিখতে হবে? বললাম তো 2 থেকে 3 পৃষ্ঠা, 2 থেকে 3 পৃষ্ঠা লিখতে হবে, 2 থেকে 3 পৃষ্ঠা লিখতে হবে। আচ্ছা, এরপর তোমার প্রথম বন্ধু বলতেছে খুশি গলায়। এই যে দেখো ব্র্যাকেটে দেখছো
কেমনে প্রকাশ করলাম যে খুশি খুশি গলায় বলছে রহস্য তো রয়েছে তবে কাউকে বলিও না। কি রহস্য দ্বিতীয় বন্ধু? তুমি যেহেতু বলছো ঠিক আছে বলবো না, এখন তাহলে বলো। প্রথমত হচ্ছে সম্প্রতি আমি একটি বই পড়ছি, বইটিতে এইচএসসি বাংলা বিষয়কে এত সহজভাবে উপস্থাপন করছে যেন যে কোনো দুর্বল শিক্ষার্থী প্লাস পেতে অনেক বেশি সহযোগিতা করবে, এটা বলতেছে। হ্যাঁ, এখানে যে কোনো নাম দেওয়া যাবে, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু যে কোনো নাম দিতে পারবা, কোনো সমস্যা নেই। কত পৃষ্ঠা লিখতে হবে বললাম তো, 2 থেকে 3 পৃষ্ঠা। এই যে বলতা না তোমার তরে কমুকেন, এই তরে কমুকেন বললেই তুমি মার্ক পাবা না। আচ্ছা, তারপর দ্বিতীয় বন্ধু কি বলছে? অবাক হয়ে। এই যে দেখো ব্র্যাকেটে দেখছো, তোমরা মনে হয় না যে এরকম তোমরা ব্যবহার করতে কখনো। অবাক হয়ে বলতেছে বইটার নাম ও লেখকের নাম বলো। প্রথম বন্ধু বলতেছে বইটার নাম হচ্ছে এ, লেখকের নাম হচ্ছে বি। বলতেছে দ্বিতীয় বন্ধু হচ্ছে ধন্যবাদ, আচ্ছা বইটি তোমার কেন ভালো লাগছে? প্রথম বন্ধু বলতেছে আসলে বাংলা বিষয়টাকে আগে অনেক কঠিন লাগতো, কবিতার ব্যাখ্যা জানতাম না, গল্পগুলো পড়ার সময় অনেক কঠিন শব্দের অর্থ জানার প্রয়োজন হতো, সব কিছু এই বইটিতে পেয়েছি। এরপর দ্বিতীয় বন্ধু হচ্ছে বাংলা দ্বিতীয় পড়তে কোনো কিছু ভালো লাগেনি, এবার কি বাংলা দ্বিতীয় পড়তে আছে কিনা? প্রথম বন্ধু বলতেছে হ্যাঁ ভালো লাগছে। কি ভালো লাগছে? বানান, উচ্চারণ, সমাস, কারক, প্রকৃতি, এই প্রতিটা সহজেই ভাষায় উপস্থাপন করেছে, যে কোনো শিক্ষার্থী সহজে আয়ত্ত করতে পারবে। দ্বিতীয় বন্ধু আচ্ছা বাংলা দ্বিতীয় পড়তে কিন্তু নির্মিত অংশ রয়েছে, এইগুলোও নিশ্চয়ই বইয়ে নেই। প্রথম বন্ধু বলতেছে না না না। প্রথম বন্ধু আবার বলতেছে কি? বলতেছে যে প্রতিবেদন, ভাষণ, আবেদনপত্র, সংলাপ, ক্ষুদে গল্প, ভাব সম্প্রসারণ সব কিছু কীভাবে লিখতে হবে উদাহরণ দেওয়া আছে। আমি তো এর জন্যই হঠাৎ বাংলা A+ পেয়েছি। বাংলা এ বইটি আমার বিরক্তকর বাংলা বিষয়টিকে মজাদার করে দিচ্ছে। দ্বিতীয় বন্ধু ইতস্ত করে, এই যে দেখো ব্র্যাকেটে লিখলাম ইতস্ত করে। ইতস্ত করে লিখেছে এই বইয়ের এত প্রশংসিত ব্যাপার কি? আচ্ছা তুমি সি চ্যানেলের ডি ভাইয়ের বইটার কথা বলছো মনে হয়। আমি ওনার ক্লাস করি তো ইউটিউবে, ওনার বইটি নিব করে এখনো নেওয়া হয়নি। এই তো এই রে নিব করে নেওয়া হয় না। এখানে কিন্তু আবার একটা স্লাইড মিসিং হয়ে গেছে। আচ্ছা মিসিং স্লাইডটা আমি তোমাদের কমপ্লিট করে দিই। বলছে নিব করে বন্ধু নেওয়া হয়নি। তারপর আবার প্রথম বন্ধু বলতেছে দেখো, তারপর আবার প্রথম বন্ধু বলতেছে বন্ধু বলতেছে তাহলে তুমি টিকই ধরছো, তাহলে তুমি টিকই ধরছো। এবার তুমি কি বইটা কিনে নাও, আশা করি তুমি A+ পাবা। তখন দ্বিতীয় বন্ধু বলতেছে ধন্যবাদ তোমাকে আমাকে এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য, তুমি সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। শেষ কাহিনী। এই হচ্ছে তোমার কাহিনী, শেষ কাহিনী। আশা করি বুঝতে পারছি। মানে এই হচ্ছে তোমার সংলাপ লেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো একটু দেখে যাবা, কারণ হচ্ছে তাহলে তুমি ফুল মার্ক পাবা সংলাপে। কি বললাম গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো? এই যে এখানে বললাম দেখো, এই জায়গায় যে বললাম যে হ্যালো হাই এইসব দেওয়া যাবে না, মানে বাংলা ইংরেজি মিশ্রণ করা যাবে না। তারপর হচ্ছে তুই শব্দ পরিবার করতে হবে। দেখা যাবে দুই বন্ধু কথা বলতে গিয়ে তুই বলে ফেলছো। তারপর যে বিষয়ে সংলাপ লিখবে সেই বিষয়টাকে তুলে ধরতে হবে, বিদেশি শব্দ পরিহার করতে হবে, কোনো কবি বা লেখকের উক্তি একদমই দেওয়া যাবে না। কথা বলার সময় এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। 8 নম্বর পয়েন্টটা দেখো, 8 নম্বর পয়েন্টটা সবাই 8 নম্বর পয়েন্টটা একটু মনে রাখবা। 8 নম্বর পয়েন্টটা যে কথা বলার সময় যে ভঙ্গি দিবা, হ্যাঁ মানে হাসতে হাসতে কথা বলতেছে তাহলে হেসে লিখবা ব্র্যাকেটে, কষ্ট নিয়ে কথা বলতেছে দীর্ঘশ্বাস লিখবা, রেগে কথা বলতেছে রেগে গিয়ে লিখবা, খুশি গলায় খুশি লিখবা, অবাক হয়ে যাও অবাক লিখবা, ইতস্ত করে ইতস্ত লিখবা। শেষ। এই লাইনটা একটু মনে রাখবা। ভাইয়া বাইককে শ্রেণীবিভাগ পড়াবেন না? হ্যাঁ বাইককে শ্রেণীবিভাগ পড়াবে। হ্যাঁ আচ্ছা, এই তো গেল তোমার হচ্ছে সংলাপ। এই হচ্ছে সংলাপ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। সংলাপ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। সংলাপ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ 8 নম্বরে এগুলো হচ্ছে ইমোজি, রাইট। না বন্ধু হলে তুই বলা যাবে না মারুফ, এখানে বন্ধু হলে তুই বলা যাবে না, কারণ এখানে বন্ধু হলেও তুমি বলতে হবে, ঠিক আছে, কারণ একটা ফর্মালের ব্যাপার আছে, বুঝছো কি? একজনে বলতেছে স্যার আমার ব্যাপারটা খুবই কেমন লাগতেছে নি, খুবই বেজার লাগতেছে। এখন দেখো প্রশ্নে দেওয়া আছে ধরো, বলো প্রশ্নে আছে ধরো তোমার নাম হৃদয়, তোমার বন্ধু নাহিদ, দুজনের
দুজনের কি একটা কথোপকথন। তার মানে এবার দেখো, এবার যে বললাম ধরো তোমার নাম হৃদয়, তার মানে এই জায়গায় কিন্তু তোমার নিজের নামই হৃদয়, তোমার নিজের নাম হৃদয়, আর তোমার বন্ধুর নাম কি? বন্ধুর নাম হচ্ছে নাহিদ, বন্ধুর নাম হচ্ছে নাহিদ। তাহলে তোমার নাম হৃদয় দিবা আর বন্ধুর নাম নাহিদ দিবা। এমন বলছে ধরো তোমার নাম হৃদয়, এটা না দেয়া বললো যে তোমার বন্ধুর নাম হচ্ছে নাহিদ আর তোমার কোনো নাম দেয় নাই, তাহলে তুমি তোমার ইচ্ছা মতো নাম দিতে পারো। তোমার নাম মনে করছে তুমি দিতে পারো যে সালমান খান, হ্যাঁ, তুমি দিতে পারো শাকিব খান, তোমার ইচ্ছা মতো তোমার নাম বসাই দিতে পারো। তখন এখন কোনো নামই দেয়, তাহলে তুমি দিতে পারো যে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, কোনো নামই নেই। অথবা তুমি মনে যে এই দুই জায়গায় সুন্দর সুন্দর নাম দিতে পারো। মেয়েরা ক্ষেত্রে বললা যে মনে করো যে মিম, বললা যে ইসলাম, ঠিক আছে, তাই এরকম ভাবে দিতে পারো, হ্যাঁ, মিম তারপর ইসলাম, এই ব্যাপারটা এরকম দিয়ে দিতে পারো। নাম যদি দেওয়া থাকে তাহলে দিবা, আর নাম যদি দেওয়া না থাকে তাহলে দিবা না, শেষ। নাম দেওয়া থাকলে দিবা আর না দিবা না। এবার এসে দেখো খুবই গুরুত্বপূর্ণ, যেটা হিবিজিবি একটা ব্যাপার সবার, তোমরা এটা পারো না। মানে অনেকেই প্রতিবেদন লিখতে গিয়ে ভুল করে, অনেকেই ভুল করে প্রতিবেদন লিখতে গিয়ে। ভাইয়া সংলাপে কি এ ও বি ব্যবহার করা যাবে না? এই এ বি ব্যবহার করবে না। আমি তো এ ও বি তোমাদেরকে জাস্ট একটু সিম্পল এক্সাম্পল দিচ্ছি, এ বি ব্যবহার করা যাবে না, এ বি ব্যবহার করা যাবে না। প্রি টেস্টে তুই বলে লিখে দিয়ে আসছো মানে ধরা গেছে। আচ্ছা, মানে কোনো ফাজলামো লেখা যাবে না কোনো কিছু, ঠিক আছে? ফাজলামো লিখলে মনে করছে পরীক্ষা কেটে দেবে মার্ক, ঠিক আছে? পরীক্ষার জায়গা, ফাজলামো করার জায়গা না, কথা আশা করি বুঝতে পারছি। আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে প্রতিবেদন লেখার নিয়ম। প্রতিবেদনের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, প্রথমে তোমাকে তারিখ দিতে হবে। কি দিতে হবে? তারিখের মধ্যে মাসের নাম উল্লেখ করে দিতে হবে, মাসের নাম উল্লেখ করে দিতে হবে। এক কথাই তারিখের মধ্যে মাসের নাম উল্লেখ করে দিতে হবে। তারপর বরাবর, তারপর হচ্ছে অধ্যক্ষ, মানে বরাবর যার নাম লিখবা, তারপর কলেজ বা স্থানের নাম, তারপর হচ্ছে বিষয়, তারপর হচ্ছে সূত্র, মানে যে কিছু হতে পারে, প্রাতিষ্ঠানিক উপর নির্ভর করে। মানে সূত্রটা যে কিছু, মানে তুমি যে প্রতিবেদনে লিখতেছো, এই প্রতিবেদনের তথ্যগুলো তুমি কিভাবে পাইছো, প্রতিবেদনের যে তথ্যগুলো, এই তথ্যগুলো কোন জায়গা থেকে তুমি পাইছো, কোন জায়গা থেকে কালেক্ট করছো, এটা হচ্ছে প্রাতিষ্ঠানের সূত্র। তারপর হচ্ছে জনাব, তারপর হচ্ছে এই লাইনটা বসাতে হবে, যথা বিহিত সম্মানপূর্বক নিবেদন, এই যে আপনার আদেশ নঙে, এখানে যা আদেশটা দিবে এরকম অনুসারে কলেজের আন্তঃ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কে প্রতিবেদন পেশ করছি। তার মানে এখানে কি করতে হবে, কাহিনীটা হচ্ছে ব্যাপারটা এরকম যে প্রথমে তারিখ লিখতে হবে মাসের নাম সহ। মানে অনেকেই মনে করে যে আজকে হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে 23 তারিখ, 23, 11, 25 লিখে চলে আসলে না, এটা হবে না। তোমাকে লিখতে হবে যে 23 নভেম্বর 2025, কি হয়ে গেল রে, আচ্ছা যেটা বললাম, তোমাকে কি করতে হবে, তোমাকে একেবারে তোমার এইরকম ভাবে লিখতে হবে 23 নভেম্বর 2025। তার মানে কি এই নভেম্বরটা উল্লেখ করে দিতে হবে, উল্লেখ করে দিতে হবে। তারপর কি বলছি, তারপরে তোমার যার কাছে লিখবা, তারপর যে স্থান লিখবা, বিষয়টা, তারপর সূত্র, যে জায়গা থেকে পাইছো এই সূত্রটা লিখবা, প্রতিষ্ঠানের উপর নির্ভর করবে। তারপর জনাব, এরপর নেক্সট কি করতে হবে, আমার নেক্সট যেটা করতে হবে, দেখো নেক্সট হচ্ছে ঝাক্কাস একটা, এই যে দেখো ঝাক্কাস একটা শিরোনাম দিতে হবে, ঝাক্কাস একটা শিরোনাম দিতে হবে। যে প্রতিবেদনে একটা শিরোনাম অবশ্যই দিতে হবে, প্রতিবেদনে একটা শিরোনাম দিতে হবে। শিরোনামটা আকর্ষণীয় দেওয়ার চেষ্টা করবেন, মানে একেবারে ঝাক্কাস দিতে হবে যে হ্যাঁ শিরোনামটা এরকম হওয়া চাই, ঠিক আছে? আকর্ষণীয় শিরোনাম। কারণ দেখো যেমন করতে সাংবাদিকরা এই কিরকম পোস্ট করে, তোমরা আশা করি তোমাদের অনেকেই ধারণা আছে। দেখো সাংবাদিকরা কিন্তু প্রশ্ন করে এরকম ভাবে যে, আমি কিছুদিন আগে একটা নিউজ দেখছিলাম যে কেমন জানি, আমি একটা নিউজ দেখছিলাম এরকম যে সালমা বেগমকে ঢুকিয়ে দিল সালমা বেগমকে ঢুকিয়ে দিল, ঠিক আছে? এইরকম একটা নিউজ দেখছিলাম আমি কিছুদিন আগে, একটা কোন পত্রিকা জানি আমি দেখছিলাম কিছুদিন আগে। আমি ব্যাপারটা ভাবলাম যে সালমা বেগমকে ঢুকিয়ে দিল, মানে শিরোনামটা এরকম দিচ্ছে,
যে সালমা বেগমকে ঢুকিয়ে দিল, মানে পোলা পান্তা আকৃষ্ট হয়ে গেছে, কি রে কি কয়। পরে আমি নিউজটা পড়ে দেখলাম যে কি নিউজটা জানো, যে নিউজটা হচ্ছে যে তোমার কোন একটা বাজার ছিল, এই বাজারে সালমা বেগম যাইছিল বাজার করতে, তারপর বাজার করতে গিয়ে উনি লাউ কিনছিল, আর এই লাউ কি করছিল ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিছিল, ব্যাগের ভিতরে কি ঢুকিয়ে দিছিল কে, যে বিক্রেতা লাউগুলা ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিছিল। তার মানে দেখো সে ক্যাপশনটা দিছে সালমা বেগমকে ঢুকিয়ে দিল, মানে এই মানে আকর্ষণীয়। তো এটা মূলত কেন দেয়, এটা হচ্ছে আকর্ষণীয় করার জন্য। দেখবা যেমন করো যে নিউজের হাইলাইট গুলা দেখবা, তোমরা যদি কখনো নিউজ দেখো তাহলে দেখবা হাইলাইট গুলা দেখবা যে মানে কিরকম নিউজের হাইলাইট গুলা করে, বুঝছো কি, তুমি হাইলাইট দেখলে কিন্তু পুরা পার্টার প্রতি আকর্ষণ আসবে, বুঝছো কি। তো ব্যাপারটা সেরকম। তো একটা আকর্ষণীয় শিরোনাম দিতে হবে, তারপর হচ্ছে নিবেদক, তারপর হচ্ছে শ্রেণী, তারপর হচ্ছে কলেজের স্থানের নাম। আচ্ছা আমরা একটা একেবারে টোটালি আমরা একটা দেখি, একটা চলো আমরা একটা দেখি। এই যে আমরা এনে কলেজের গ্রন্থাগার সম্পর্কে একটা অনুসন্ধানী প্রতিবেদন রচনা করব, এটা আসছিল বরিশাল বোর্ডে। দেখো চলো কলেজের গ্রন্থাগার সম্পর্কে একটা অনুসন্ধানী প্রতিবেদন রচনা করব। প্রথমে আমরা তারিখ দিব, তারিখ দিয়ে দিলাম যে 2 আগস্ট 2024। তারপর বরাবর অধ্যক্ষ রংপুর সরকারি কলেজ রংপুর, শেষ জায়গা নাম সবকিছু দিয়ে দিলাম। আর একটা কথা মাথায় রাখবা, এই জায়গাটা একেবারে কি সেম রাখবা, সেম, মানে এখানে কোনো কিছু করা যাবে না, মানে উল্টাপাল্টা কিছু করা যাবে না। তারপর সে বিষয় কি কলেজের গ্রন্থাগার বিষয়ক প্রতিবেদন, শেষ। তারপর সূত্র হচ্ছে সে 2 pro 24, মানে তোমার ইচ্ছা মতো তুমি যে একটা মানে যে কোনো একটা সূত্র দিয়ে দিবা। তুমি মনে হচ্ছে ঘটনাটা পাইছো কার কাছ থেকে, এটা আর কি, ঘটনাটা পাইছো কার কাছ থেকে এটা দেবা, এসে আর কি ঘটনাটা কার কাছ থেকে পাইছো ব্যাপারটা এটা লিখবা। আচ্ছা এই ঘটনা কার কাছে পাইলাম, সে 2 pro 24, এরকম আমি পাইলাম ঘটনাটা, আমি এরকম লিখলাম। ওকে ডান। এবার কাহিনী কি, দেখো এবার কাহিনী দেখি। এবার আছে তারপরে জনাব প্রেরিত পত্রের পরিপ্রেক্ষিতে রংপুর সরকারি কলেজের গ্রন্থাগার পরিদর্শন এবং অনুসন্ধান করে একটা প্রতিবেদন উপস্থাপন করছে। ওকে ডান, করলাম উপস্থাপন। এরপর দেখি, এরপর হচ্ছে এই যে এবার আমরা একটা হাইলাইটেড শিরোনাম দিলাম, শিরোনামটা কিন্তু মাঝখানে দিবা, শিরোনামটা কোথায় দিবা, মাঝখানে দিবা, মাথায় রাখবা সবসময় যে কলেজের লাইব্রেরি সংস্কার প্রয়োজন, তার মানে কি মাঝখানে দিলাম। তো শিরোনাম সবসময় কোথায় দিবা, শিরোনাম সবসময় মাঝখানে। ছাত্রছাত্রীরা দাবি করার কারণে কলেজ লাইব্রেরি স্থাপন করা হলো, এখানে তার অবস্থান খুবই করুণ, লাইব্রেরি দেখাশোনার মতো কাউকে সময়, মানে এখন মূল কাহিনী লিখবা, মানে তুমি যা যা পাইছো। আবার একটা মাথায় রাখবা, আর তুমি যা যা পাইছো এগুলো অ্যাকুরেট তথ্য দিতে হবে, মানে সঠিক তথ্য দিতে হবে, মানে এখানে ভুলভাল কিছু লেখা যাবে না, কোনো কিছু মিছা কথা লেখা যাবে না আর কি, সব সত্য লিখতে হবে ব্যাপারটা এরকম। আচ্ছা তারপর দেখো এবার এই জায়গায় কি কি পাইছি আমি এগুলো তুলে ধরলাম, তুমি পয়েন্টটাকে তুলে ধরবা। দেন হচ্ছে যা এবার সর্বশেষ কি, হচ্ছে তোমার এই যে প্রতিবেদনের স্বাক্ষর হৃদয় ভাই, প্রতিবেদনের বিষয় কলেজ লাইব্রেরি সংস্কার প্রয়োজন, প্রতিবেদন তৈরির সময়টা সকাল 10টা, আমি প্রতিবেদন তৈরি করছি, প্রতিবেদন তৈরির তারিখ 2 আগস্ট 2024, প্রতিবেদনের নাম ও ঠিকানা হচ্ছে হৃদয় হাসান, রাজশাহী কলেজ, শেষ। এই যে আমি প্রতিবেদনটা তৈরি করছি সেটা, সূত্রটা মানে হচ্ছে যে এখান থেকে প্রতিবেদনটা পাইছো তুমি সেটা লিখবা, মানে যে জায়গা থেকে প্রতিবেদন কিভাবে পাইছো সেটা লিখবা। তুমি যে আমার ক্লাস করতেছো, ক্লাসটা কোথায় করতেছো, বনিয়ামিন পেজে চলো শিখি মিশন টেস্ট অ্যাপ্লাসে। তার মানে সূত্র হবে এটা কি, সূত্র হচ্ছে তোমার মিশন টেস্ট অ্যাপ্লাস গ্রুপ, এইটা হচ্ছে সূত্র। তো সেম ভাবে দত্তটা তুমি যে জায়গাতে পাবা ওই জায়গা থেকে কি সূত্রটা লেখার চেষ্টা করবো, তাইলে হবে। ওকে, এবার হচ্ছে বৈদ্যুতিক চিঠি, খুব গুরুত্বপূর্ণ। প্রতিবেদনটা বুঝতে পারছি স্যার, আমার কমেন্ট কি দেখেন না? হ্যাঁ কমেন্ট তো দেখলাম। প্রতিবেদন কয় পৃষ্ঠা লিখবো, মানে প্রতিবেদন সেম 2 থেকে 3 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা। প্রতিবেদন 2 থেকে 3 পৃষ্ঠা লিখবা, তাইলে হবে। না লাস্টে এটা বক্স করতে হবে না, এটা যদি সাংবাদিক প্রতিবেদন হয় তাহলে বক্স করতে, এটাতে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন দেখালাম, তোমাদের পরীক্ষায় প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে আসে। বুঝতে পারছি, ওকে ডান, বুঝতে পারছি সবাই।
সূত্রটা আবার বোঝাই দেন। সূত্রটা তো তোমাকে বললামই যে প্রতিবেদনের সূত্রটা ব্যাপারটা আছে। তুমি মনে করো যে এই যে একেবারে সহজ এক্সাম্পল দিলাম কি দিলাম, এই যে হৃদয় ভাই যে ক্লাস করতেছো, হৃদয় ভাইয়ের ক্লাস নিয়ে তুমি একটা প্রতিবেদন লিখবা। তাহলে হৃদয় ভাইয়ের ক্লাসটা কোথায় পাইছো? তুমি পাইছো হচ্ছে মিশন টেস্ট প্লাসে। তাহলে তুমি লিখবা যে মিশন টেস্ট এ প্লাস গ্রুপ। সূত্র হয়ে গেল মিশন টেস্ট এ প্লাস গ্রুপ। তুই মনে করো যে তোমার একটা কিছু নিয়ে প্রতিবেদন লিখতেছো, তোমার গ্রামের একটা বিষয় নিয়ে প্রতিবেদন লিখতেছো। তো গ্রামের যে তথ্যগুলো কোথায় থেকে পাইছো? ধরো গ্রামের নাম হচ্ছে বলাই শিমুল। গ্রামের নাম হচ্ছে কি? বলাই শিমুল। গ্রামের নাম কি? বলাই শিমুল। গ্রামের নাম আছে বলাই শিমুল। দিলে আছে বলাই শিমুল। তারপরে এটা মনে করো যে বলাই শিমুল কোন জায়গাতে পাইছো? বলাই শিমুল শান্তিপাড়া থেকে পাইছি, আদর্শপাড়া থেকে পাইছি। বলাই শিমুল আদর্শপাড়া। তোর তো শুধু বলাই শিমুল আদর্শপাড়া হৃদয় ভাই, অর্থাৎ কি হৃদয় ভাইয়ের কাছ থেকে পাইছো। শেষ। তার মানে এই হচ্ছে তত্ত্ব। তাহলে কি বললাম? এই যে দেখো সূত্রটা কি লিখলাম যে বলাই শিমুল আদর্শপাড়া হৃদয় ভাইয়ের কাছ থেকে তুমি তত্ত্বগুলো পাইছো। এইরকম ভাবে লিখলা যে বলাই শিমুল থেকে নিয়ে যখন তুমি প্রতিবেদন করতেছো। এই বলাই শিমুল কিন্তু আমার গ্রামের নাম, বুঝছো? আমার গ্রামের নাম হচ্ছে বলাই শিমুল, আর আমার যে পাড়া, এই পাড়ার নাম হচ্ছে আদর্শপাড়া। বলাই শিমুল আদর্শপাড়া। এরপর দেখি শিরোনামের নিচে কি আন্ডারলাইন দিতে হবে? শিরোনামের নিচে তোমার ইচ্ছা, তুমি চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। বুঝছি। এবার দেখো, এবার হচ্ছে বৈদ্যুতিক চিঠি। বৈদ্যুতিক চিঠি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা খুবই প্রতিবেদনে তো আরো কয়েক রকম আসবে। প্রতিবেদন আরেকটা আছে যেটা হচ্ছে সাংবিধানিক প্রতিবেদন। এটা তো প্রাতিষ্ঠানিক দেখালাম, সাংবিধানিকটা আমি পরে দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, অন্য কোনো ক্লাসে দেখাবো। পরীক্ষা কয় সিস্টেমে প্রতিবেদন আসবে? এক সিস্টেমে আসবে, হয় সাংবিধানিক নয় প্রাতিষ্ঠানিক। সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিকটাই আসে। আশা করি বুঝতে পারছি। কি কথা বুঝছি? আচ্ছা, যদি এক্সামে কি কি আসবে শুরু থেকে বলেন তো ভাইয়া? শুরু থেকে বলবো না, লিখিত কি কি আসবে আমি শুরুতেই বলে দিব, চিন্তা করেন এটা নিয়ে। এবার দেখো, এবার হচ্ছে বৈদ্যুতিক চিঠি। তোমাকে কি করতে হবে? বৈদ্যুতিক চিঠি হচ্ছে এই নিউ মেসেজ আছে না, এই নিউ মেসেজের জায়গায় তুমি ফর্ম দিবা। FRM ফর্ম। নিউ মেসেজ জায়গায় ফর্ম দিয়ে নিজের ঠিকানা দিবা। কার ঠিকানা? নিজের ঠিকানা, নিজের ইমেল অ্যাড্রেস। তারপর টুতে এসে বন্ধুর তুমি যার কাছে লিখবা বন্ধুর। সিসি দেওয়া লাগে না, BBC দেওয়া লাগে না। এগুলো কখন দিতে হবে না, এগুলো সম্পর্কে কথা বলবো। তারপর কি? তারপর সাবজেক্ট, যে বিষয়টা নিয়ে লিখবা। তারপর যাকে নিয়ে লিখবা তার টেক্স। এই দেখো, এই হচ্ছে বৈদ্যুতিক চিঠি। শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ পত্র বানিয়ে বন্ধুর নিকট একটা বৈদ্যুতিক চিঠি। তার মানে কি বলছি? প্রথম ফর্ম দিবা, টু দিবা। ফর্ম তো হচ্ছে নিজের ইমেল, টু তো হচ্ছে বন্ধুর। তারপর সিসি বিবিসি বাদ এই তথ্যগুলো দিতে হবে না, কিন্তু কখন দিতে হবে এটা আমি পরে বলে দিব তোমাদেরকে, একটু পরে বলে দিব। তারপর সাবজেক্ট, যে বিষয় নিয়ে লিখবা। তারপরে হচ্ছে তোমার আর যাকে লিখবা তার কথা। এবার আমরা একটা নমুনা দেখি, যে একটা প্রশ্ন দেখি। এই যে চলো একেবারে একটা প্রশ্ন দেখি, চলো এই যে চলে আসলাম একটা প্রশ্নে, যে এই যে ফর্ম দিয়ে দিলাম নিজের ঠিকানা, টু দিয়ে দিলাম আরেকজন ঠিকানা। এবার দেখো এই BBC কেন দেয় এটা পরে দেখাচ্ছি। তারপর সাবজেক্ট, বনভোজনে চাঁদার হার সম্পর্কে গুরুত্বপূর্ণ ঘোষণা। তারপর ট্যাক্স, যেটা লিখবা ট্যাক্স দিয়া, এই যে ট্যাক্স দেখছো, ট্যাক্স দিয়ে কিন্তু এখানে দুইটা ডট দিছি। তার ট্যাক্স দিয়ে দুইটা ডট দিয়া তারপর যে বিষয়টা লিখছে এই বিষয়টা পুরোটা তুলে ধরলাম। যে প্রিয় বন্ধু, আমাদের বহু প্রতীক্ষিত বনভোজনের দিন গণিয়ে এসেছে, সেই উপলক্ষে আমরা চাঁদার হার নির্ধারণ করেছি। আপনাদের সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য চাঁদার হার নিম্নরূপ ধরা হয়েছে 300 টাকা প্রত্যেক জনের। এই চাঁদার মধ্যে যাতায়াত, খাবার, অন্যান্য খরচ অন্তর্ভুক্ত থাকবে। টাকার চাঁদা আগামী 25 অক্টোবর 2024-এর মধ্যে জমা দিতে হবে। 25-এর মধ্যে জমা দেওয়ার পদ্ধতিটা সম্পর্কে বিস্তারিত জানানো হবে। আমরা আশা করি তোমার এই আনন্দমত অংশগ্রহণ করবে এবং আমাদের বনভোজনের স্মরণীয় করে তুলবে। যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে আমার সাথে যোগাযোগ করতে পারো, দ্বিধা করবে না। এই হচ্ছে তোমার কি এই হচ্ছে সে আমাদের এই বৈদ্যুতিক চিঠি লেখার নিয়ম। বৈদ্যুতিক চিঠি ভাইয়া 2 থেকে শুরু করা যাবে না, ফর্ম তো দিতেই হবে। ভাইয়া ফর্মে কি লিখবো? আরে ফর্মে তো নিজের ঠিকানা।
ফ্রম এসে নিজের ঠিকানা লিখবা, ফ্রম এসে নিজের ঠিকানা লিখবা, নিজের। এটা তো বলতেছি, আবার বলছি যে ফ্রমে কি লিখবা, ফ্রমে এসে নিজের ঠিকানা লিখবা, নিজের। আর টুতে কি লিখবা, টুতে এসে বন্ধুর ঠিকানা, বন্ধুর ঠিকানা লিখবা, বন্ধুর। আর ফ্রমে এসে নিজের ঠিকানা, নিজের মানে নিজের ইমেল, নিজের ইমেল। আবার বলতে এই ফ্রমে আছে নিজের ঠিকানা লিখবা, আর টুতে এসে বন্ধুর ঠিকানা লিখবা, সিসিতে কি লিখবা এটা পরে বলতেছি, আর বিবিসিতে কি লিখবা এটাও পরে বলতেছি। এবার আছে সাবজেক্টটা লিখবা, তারপর সে টেক্সট দিয়া পুরা কাহিনী লিখে ফেলবা, শেষ কাহিনী। এটা কত পৃষ্ঠা লিখতে হবে, এটাতে 1 পৃষ্ঠাতে শেষ হয়ে যাবে, ঠিক আছে। এটা আর এত পৃষ্ঠা, বেশি পৃষ্ঠাতে লেখার কিছু নাই। আর যদি তোমার 2 পৃষ্ঠা লাগে 2 পৃষ্ঠা লিখবা। এটাকে কাম লিখতে হবে না, কাম লিখতে হবে না, কাম লিখতে হবে না, কোনো কাম লিখতে হবে না। এবার দেখো এই জায়গায় বলে দিছি, কি বলে দিছি যে এই ফ্রম এখানে নিজের ইমেল অ্যাড্রেস লিখবা, আর টু প্রধান প্রাপক ইমেল অ্যাড্রেস লিখবা, মানে তোমার নিজেরটার কি কাহিনী, মানে তোমার প্রধান প্রাপক অর্থাৎ কি এই ফ্রমে এখানে নিজের ইমেল অ্যাড্রেস লিখবা, নিজের কথা লিখবা, নিজের কাহিনী। আর টুতে লিখবা বন্ধুর। এবার এই সিসি বিবিসি মানে কি, সিসি বিবিসি মানে এই দুইটিতে যে কোনো একটিতে সকল সহপাঠীর ইমেল অ্যাড্রেস লিখবেন এবং অন্যটি ফাঁকা রাখবেন, শেষ। তুমি যে সিসিতে বন্ধুদের ইমেল লেখো, তাহলে বন্ধুদের লিখতে পারো, সকল বন্ধু। অর্থাৎ কি বন্ধু আয়োজন করতেছে, একলা তার আয়োজন করতেছে না, অনেক বন্ধু মিলে করতেছো, তার মানে সিসিতেও অনেক বন্ধুর ইমেল অ্যাড্রেস যুক্ত করবে। যদি এখানে যুক্ত না করো তাহলে বিসিসিতে যুক্ত করবা, বিসিতে যুক্ত করবা। কাম করে লিখতে হবে না। শেষটা কিভাবে করবো, শেষটা তো বলেই দিলাম, আর কিছু না। এই যে শেষটা যা দিলাম তাই, এখানে যে ফরম্যাটটা দেখলাম এই ফরম্যাটটাই, আর কিছু না। এই যে এখানে যা দেখলাম তাই, আর কিছু না। এই যে ফরম্যাট দেখলাম এই ফরম্যাটটাই। এই যে বিসিসিতে বন্ধুদের ইমেল অ্যাড্রেস যুক্ত করলাম, বন্ধুদের ইমেল অ্যাড্রেস যুক্ত করলাম। ফ্রমতে নিজের অ্যাড্রেস, টুতে বন্ধুর অ্যাড্রেস, যাকে লিখতেছি, যে মনে করছে হৃদয় ভাই মিমকে লিখতেছি, হৃদয় ভাই যদি মিমকে লিখে, তাহলে হৃদয় ভাই কি করবে, প্রথমে হৃদয় ভাইয়ের এখানে ঠিকানা দিবে, দেওয়ার পরে তারপর এই নিচে মিমের ঠিকানা দিবে। এবার কথা হচ্ছে হৃদয় ভাই দেখা যাইলো, একটু তাকাই, হৃদয় ভাই যখন এই মিমরে যখন লিখলো, তখন তো এনে হৃদয় ভাইয়ের কাহিনী লিখলো, আর এখানে মিমের কাহিনী, মিমকে লিখছে। তারপরে সে বিবিসিতে মনে করেছে, দেখা গেলো যে মিমের ততটা দিলে হবে না, মিমের আব্বাকে আম্মাকে মানে সবাইকে দিতে হবে। তার মানে মিমের বাবা মা বোন যারা আছে তাদের ইমেলও এখানে যুক্ত করে দিলাম। তারপর মনে হয় সাবজেক্ট, যেটা বেশি লিখবো। তারপর যে টেক্সট, কেন ইমেলটা লিখছি, তাকে কেন লিখতেছি, কি সম্পর্কে, এই সব কিছু তুলে ধরলাম, শেষ। আশা করি বুঝতে পারছি, কথা কি ক্লিয়ার? এবার আর মনে করো যে কোনো সমস্যা থাকার কথা নেই ইমেলে। এই সিসিসি বিবিসি না দিলে হবে না, তুলে ধরতে হবে। তোমার কোনো কাউকে লিখবা না, ধরো এই বিবিসি সিসিসি নাই, তাও তুমি কি বিসিসি আর সেটা সিসিসি এইগুলা দুইটা অ্যাড করে দিবা। এগুলোতে কিছু নাই তাহলে দেওয়ার দরকার নেই, না। যদি এক বন্ধ হয় তাহলে বিবিসি সিসিসি দিবা কেন, ঠিক আছে, তাহলে দিতে হবে না। কথা বুঝছি নাকি বুঝি নাই? ক্লাস শেষ করলাম না, সাজেশন এখনো দিলাম না, ক্লাসে শেষ করলাম না, সাজেশনও দিলাম না, অথচ পোলাপান চলে গেছে সব। হাস, সাজেশন তো নিয়ে যাবে, পোলাপান কিছুই বুঝলাম না, পোলাপানের ধৈর্য সহ্য হয় না, বুঝছো কি? আচ্ছা, এর বিবিসিসি তো বললাম যে এইখানে 2টার অধিক যদি ইমেল অ্যাড্রেস যুক্ত করতে চাও, তাহলে সিসি বা বিসিসি লিখবো আমরা, সিসি বা বিসিসি লিখে আমরা 2-এর অধিক ইমেল অ্যাড্রেস যুক্ত করতে চাইলে, 2-এর অধিক ইমেল অ্যাড্রেস যুক্ত করতে চাইলে কোনটাতে বন্ধুদের ইমেল যুক্ত করলে ভালো হবে? যদি মনে করো অধিক বন্ধু থাকে, তখন তোমরা সিসি বা বিসিসিতে যুক্ত করে দেবা, তাইলেই হবে। বিসিসিতে যুক্ত করবা বন্ধুদের ইমেল, তাইলেই হবে। আচ্ছা, এবার দেখো দিনলিপি লেখার নিয়মটা। দিনলিপি আমরা কিভাবে লিখি? এবার দেখি, দিনলিপি লিখতে হলে তোমাকে নির্দিষ্ট দিনের তারিখ, সময় ও স্থান উল্লেখ করতে হবে। ঘটে যাওয়া সব ঘটনা বিস্তারিত নয়, কেবল উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সংক্ষিপ্ত বিবরণ করতে হবে। সারাদিন কি করছো, সকালে ঘুম থেকে বাথরুমে গেছো, বাথরুম থেকে আসছো, আইসা তোমার আম্মার সাথে কথা বলছো, তোমার আম্মার সাথে কথা বলার পরে তোমার ভাইয়ের সাথে কথা বলছো, ভাইয়ের সাথে কথা বলার পরে তুমি খাওয়া দাওয়া করছো, ফ্রেশ হয়েছো, আবার রেডি হয়েছো, আবার কোথাও ঘুরতে গেছো, এইসব লেখার দরকার নেই। মানে গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো করছে এগুলো লিখবা, ঘটনাগুলো করছে এগুলো লিখবা। হ্যাঁ,
তাহলে কি করবা, গুরুত্বপূর্ণ ঘটনা, ঘটনার সাথে সম্পৃক্ত চরিত্রগুলো পরিচয় সংক্ষেপে লিখতে হবে। মানে ঘটনার সাথে সম্পৃক্ত যে চরিত্রগুলো আছে এই চরিত্রগুলো সম্পর্কে লিখতে হবে। তোমার নিজের নিজস্ব বিশ্লেষণ বা ব্যক্তিগত মত থাকতে পারে। দিনলিপি এর বক্তব্য মার্জিত ও সাবলীল ভাষায় পরিবেশন করতে হবে। দিনলিপিগুলো কতটুকু লিখতে হবে তা নির্ভর করে দিনলিপির জন্য নির্বাচিত বিষয়ের উপর। দিনলিপি যে কোন পৃষ্ঠা থেকে শুরু করা যাবে না, মানে করা যাবে, মানে যে কোনো পৃষ্ঠা থেকে শুরু করতে পারবা দিনলিপি, এমন না যে এই পৃষ্ঠা শুরু করা যাবে ওই পৃষ্ঠা শুরু করা যাবে না। তারপরে সে প্যারায় লেখা ভালো, প্রয়োজনে একাধিক প্যারা করা যাবে, মানে অনুচ্ছেদ আকারে লিখতে পারো, মানে একটা অনুচ্ছেদ দিলা তারপর আরো একটা অনুচ্ছেদ দিলা তারপর একটা, মানে প্যারা করে লিখতে পারো। ভাইয়া দিনলিপি লিখবো নাকি প্রতিবেদন লিখবো পরীক্ষায়, তোমার যেটা ভালো লাগবে। সাজেশন দেবেন না ভাইয়া, অবশ্যই দিব, সাজেশন দিব না কেন, সাজেশন নিয়ে আসছি কিসের জন্য, দেওয়ার জন্য তো নিয়ে আসছে না, সাজেশন তো দেওয়ার জন্য নিয়ে আসছে, তাহলে দিব না কেন বলো। আচ্ছা এরপর দেখি, এবার একটা আমরা দিনলিপি এখানে লিখলাম যে তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করো। তা আমাদের প্রথম কি করলাম, 2 জুলাই 2023 রবিবার। এই যে দেখো দিনের নাম, তারপর হচ্ছে তারিখ, বছর সবই দিলাম। সময়টা হচ্ছে রাত 10টা ঢাকা। তো সময়টা কি রাত 10টা ঢাকা, ওকে ডান। এবার হচ্ছে কলেজে আমার প্রথম দিন। এই যে প্রতিবেদনের যে আমরা কি বিষয় লিখতেছি এইটা আমরা এখানে শুরুতে লিখে দিলাম, মানে দিনলিপির টপিকটা। এরপর কি, এরপর আমার কাহিনী যা যা করছিল, স্কুল জীবন থেকে স্বপ্ন ছিল কবে কলেজে ভর্তি হবো, এই দিনটার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি, এই স্বপ্ন আজ পূরণ হচ্ছে। আজ আমার কলেজে প্রথম দিন। প্রথম লাইন এমন ভাবে দিবা, প্রথম লাইনটা এমন ভাবে দিবা যাতে বোঝা যায় তুমি আসলে কি বলতে চাইতেছো। এখানে কিন্তু বলাই দিছে স্কুল জীবন থেকে স্বপ্ন ছিল কবে কলেজে ভর্তি হবো, তার মানে সে অবশ্যই কলেজের বর্ণনার কাহিনী নিয়েই লিখতে চাইতেছে, বা কলেজের বর্ণনার কাহিনী সে লিখবে, কলেজের বর্ণনার কাহিনী সে কি লিখবে। প্রতিবেদন লেখা ভালো নাকি দিনলিপি, তোমার যেটা ভালো মনে হয়, তোমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ আমি এটা ভালো সুন্দর লিখতে পারি, তাহলে ওইটাই লিখবা, বুঝছো কি। যেটা তোমার কাছে সুন্দর মনে হয় যে হ্যাঁ এটা আমি ভালো পারবো, তাহলে এটাই লিখবা। তারপরে স্কুল জীবন থেকে স্বপ্ন ছিল কবে কলেজে ভর্তি হবো, তারপর এই কলেজের বর্ণনা দিল, যে তার যে কত বর্ণনা আছে, তার যে মনের ভিতরে যা যা ছিল সব দিয়ে দিল। এই যে দেখো সব কিছু লিখে ফেললো। আচ্ছা লিখে ফেলার পরে সর্বশেষ কলেজের প্রথম দিনটি আমার অনুপ্রেরণার কাটিয়েছে, দিনটি স্মৃতির পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে, শেষ করে দিল। এই হচ্ছে দিনলিপি। কি বুঝতে পারছি, এই হচ্ছে দিনলিপি, এই হচ্ছে কি দিনলিপি। মানে তোমাদেরকে দিনলিপি দেখাইলাম, তারপর হচ্ছে ইলেকট্রনিক মেইল দেখাইলাম, তারপর হচ্ছে প্রতিবেদন দেখাইলাম, আর একটা দেখালাম সংলাপ। এই 4টা বিষয় দেখালাম যে কিভাবে লিখতে হবে। 4টা বিষয় 40 মার্ক, 4টা বিষয় দেখালাম, এই 4টা বিষয়ের মধ্যে কি 30 মার্ক, কারণ একটা তো বই আছে, এই 30 মার্ক তোমাদেরকে দেখাইলাম। আচ্ছা এবার সাজেশন দেখি, এবার একটু সাজেশন দেখি। এবার ভাইয়া মাদ্রাসা বোর্ডে কি দিনলিপি আসে, দেখতে হবে ব্যাপারটা। আচ্ছা এরপর দেখি, এবার সাজেশন দেখি। দিনলিপি কয় পৃষ্ঠা লিখবো, 2 থেকে 3 পৃষ্ঠা, 2 থেকে 3 পৃষ্ঠা লিখবা। সাজেশন শুরুতে আমরা সাজেশন দেখবো সে রচনা, মার্ক হচ্ছে 20, মার্ক হচ্ছে 20। এই সাজেশনটা হচ্ছে দেখো শুরুতে যে সাজেশন দিতেছি মার্ক হচ্ছে 20 মার্ক। এই সাজেশনটা হচ্ছে তোমার বোর্ডের জন্য, বোর্ড প্রশ্নের জন্য, বোর্ড একেবারে বোর্ড তুমি যে বোর্ডে হো, তুমি ঢাকা বোর্ড, তুমি রাজশাহী বোর্ড, রাজশাহী, তুমি মনে করো যে ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, মানে যতগুলা বোর্ড আছে, শিক্ষা বোর্ড যতগুলো আছে সবগুলার জন্য সাজেশন। এর মার্ক কত, মার্ক হচ্ছে 20 মার্ক, 20 মার্ক। 20টা মার্কের জন্য আমি 11টা রচনা দিছি, তোমাকে 11টা রচনা দিছি। তোমার হাতে সময় আছে কতদিন, সময় আছে আরো ধরো তোমার 5 মাস, ফাইনাল পরীক্ষা 5 মাস সময় আছে তোমার কাছে। তো এই 5 মাস সময়ে এই 20টা রচনা বাজা করা কোনো ব্যাপারই না, বাজা করা কি কোনো ব্যাপারই না, ঠিক আছে। এই 20টা রচনা মানে এই 11টা রচনা। এর পাশাপাশি তুমি এইখানে একটু অ্যাড করে নিবা 2025 সালে যা আসছে, 2024 সালে যা আসছে, 2023 সালে যা আসছে বোর্ডে, এইগুলো একটু দেখবা। 2025, 24, 23
যদি মনে কর যে হৃদয় ভাইয়ের কথার বাইরে কোনো কোয়েশ্চেন হয়, রচনা যদি হৃদয় ভাইয়ের বাইরে আসে, তাহলে পড়ানো ছেড়ে দিব। কি বললাম যে 2025, 2024, 2023 এই 3টা বোর্ডের দেখবা, 3টা বোর্ড যে কি কি আসছে, কি কি আসছে। আর আমি যে এখানে 11টা দিলাম, এই 11টা দেখবা। যদি এর বাহিরে যদি কোনো রচনা তোমার পরীক্ষায় আসে, মানে এই জায়গা থেকে কমন পড়ে নাই, এরকম যদি একটা নজির আমাকে দেখাইতে পারো, তাহলে আমি হৃদয় ভাই পড়াশোনা ছেড়ে দেবো, পড়াশোনা আর পড়াবোই না। বলছো কি, মানে ক্লাস নেওয়া ছেড়ে দেবে, গ্যারেন্টি, 100% গ্যারেন্টি। যা দিলাম, যা বললাম, তোমার পরীক্ষা আসবেই, এর বাইরে আসার কোনো অপশন নেই। এখানে 11টা বললাম, আর ওইখানে বললাম 23, 25, 24, 25, 24, 23, 25, 24, 23। সবাই একটা এসএস নিয়ে নিতে পারো, সবাই একটা এসএস নিয়ে নিতে পারো, যে সবাই একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। কারণ আমি আগেই বলছি এই পিডিএফ আমি ওয়েবসাইটে আপলোড করবো না, যেহেতু ফ্রিতে ওয়েবসাইটে আপলোড করবো না, যার ফলে এসএস নিয়ে নিতে পারো। যশোর বোর্ডের সাজেশন, সকল বোর্ড, কোনো বোর্ড বাদ নেই। এটা পৃথিবীর সকল বোর্ড, মানে পৃথিবী বলতে বাংলাদেশে যতগুলো বোর্ড আছে, মাদ্রাসা বোর্ড সহ যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডের জন্য। একটু যদি বলে দেই, স্বদেশ প্রেম মানে দেশপ্রেম আর কি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অধ্যাবসায় মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি, আধুনিক জীবনে দৈনন্দিন জীবনের বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, বাংলাদেশে পোশাক শিল্প, বাংলাদেশের পর্যটন শিল্প, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা সংগ্রাম, কম্পিউটার ও আধুনিক সভ্যতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্ব বৃদ্ধি ও তার প্রতিকার, ইন্টারনেট। এই তো আর হচ্ছে কি, আর হচ্ছে যে 2024-এ যা আসছে, 25-এ যা আসছে, 23-এ যা আসছে তা। কথা বুঝছি নাকি বুঝি নাই? কথা বুঝছি নাকি বুঝি নাই বলো। আর দিনলিপি কত পৃষ্ঠা লিখতে হবে? 2 থেকে 3 পৃষ্ঠা লিখবা। কথা বুঝছি নাকি বুঝি নাই? যাহা বললাম তাই, এর বাইরে আসার কোনো অপশন নেই। আর যাহা বললাম তাই। আচ্ছা, পরের সাজেশনে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের যে FRB 4.0 যে কোর্সটা আছে, এই কোর্সে যারা ফ্রি বুকিং করছো, তোমরা আগামীকাল 5টায়, বিকাল 5টায় ভর্তি হতে পারবা। আগামীকাল বিকাল 5টায় ভর্তি হতে পারবা। আমাদের লাইভ হবে সন্ধ্যা 7টায়, কিন্তু বিকাল 5টায় ভর্তি হওয়ার জন্য কি কি করতে হবে না করতে হবে সব কিছু একটা গ্রুপে ভিডিও দেওয়া হবে। তো তোমরা যারা ভর্তি হতে, আমরা বলছি 500 জনকে ডিসকাউন্ট দিব, 500 জনকে কি ডিসকাউন্ট দিব। তো এই ব্যাপারটা আমরা তোমাদের, যারা মনে করছে বিকাল 5টা থেকে আমাদের লাইভ চলাকালীন সময়ের মধ্যে 500-এর উপরেও যদি হয়ে যায়, তাও তারা ডিসকাউন্ট পাবা। তো তোমরা যারা, আমার বিশ্বাস আমাদের এই বিকাল 5টায় যখন এটা ছাড়বো, তখন দেখা যাবে যে মনে হচ্ছে ছাড়ার 2-3 ঘন্টার মধ্যেই তোমার দেখা যাবে 500 ভর্তি হয়ে গেছে। তো 2-3 ঘন্টার মধ্যে যদি 500 ভর্তি হয়ে যায়, তাহলে বাকিদের কি করবো বলেই তো দিলাম, যে তাদেরকে আমরা একেবারে লাইভ চলাকালীন সময়ে, হ্যাঁ লাইভ চলাকালীন পুরো পর্যন্ত সময়ে আমরা তাদেরকে ডিসকাউন্টটা রাখবো। মানে 500-এর উপরে 1000 ভর্তি হলে তাদেরকে আমরা ডিসকাউন্ট দিব, যত ভর্তি হবে ততই ডিসকাউন্ট দিব, সমস্যা নেই। মানে এই পর্যন্ত আমরা ডিসকাউন্টটা রাখবো, কিন্তু পরে যখন আমরা পেজে জানাই দিব যে হ্যাঁ এখন থেকে ডিসকাউন্ট ভর্তি, এখন কি তোমার আসল দামে ভর্তি হতে হবে, ডিসকাউন্ট বাট এখন আসল দামে ভর্তি হতে হবে, তখন তুমি মনে করো যে তোমার এই ডিসকাউন্টটা আসল দাম তখন শেষ হয়ে যাবে, তখন আসল দামে ভর্তি হতে হবে তোমাকে। তো তোমরা সবাই চুপ রাখো, আমাকে যারা মেসেজ দাও যে ভাইয়া যে আমি কি ডিসকাউন্ট পাবো কি পাবো না, ওই ব্যাপারটা এসে যা তোমাদের কালকে তো বলেই দিলাম যে বিকাল 5টা। অনেকে আসো যে ভাইয়া রাত হয়ে যায়, কি করে যাব কি করে, মানে চিন্তা থাকে যে দোকানে যা টাকা দিতে হবে, এটা রাতে কেমনে দিব। তো এটার জন্য তোমাদের একেবারে সহজ বুদ্ধি যে বিকাল 5টা থেকে তোমরা ভর্তি হতে পারবা, বিকাল 5টা থেকে কি তোমরা ভর্তি হইতে পারবা। তো যারা ভর্তি হইতে চাও, যারা হৃদয় ভাইয়ের প্রতি বিশ্বাস আছে, যাদের একান্ত হৃদয় ভাইয়ের প্রতি বিশ্বাস আছে যে হৃদয় ভাইয়ের ক্লাস করলে অ্যাটলিস্ট ভালো কিছু করব, যদি আমার প্রতি বিশ্বাস থাকে, আমাদের প্ল্যাটফর্মে তো আরও শিক্ষক আছে, কিন্তু আমি একান্তভাবে বলতেছি যে যদি আমার প্রতি বিশ্বাস আসে, তাহলে তুমি শিওর থাকতে পারো যে আমি তোমাকে শেয়ারটা দিব, মানে আমি প্রতিশ্রুতিবদ্ধ তোমাকে শেয়ারটা দিতে। তোমার FRB কোর্সে তোমাদের সবার সাথে দেখা হবে, ওই FRB কোর্সে আমি বাংলা প্রথম পত্র ক্লাস নিই, পাশাপাশি দ্বিতীয় পত্র নিব। তুমি বুঝতে পারবা যে বাংলা প্রথম পত্রটা আসলেই
কিভাবে পড়তে হয়, কতটুকু অ্যানালাইসিস করে, কতটুকু ডিপলি, কতটুকু ভালোভাবে পড়া যায়, লাইন টু লাইন কবিতাগুলো এত সহজে বোঝা যায়, তুমি কল্পনা করতে পারবে না। আমার যদি কেউ এনেকে পারবে, আমার যদি এখানে বেসিক টু অ্যাডভান্স কোর্সের কেউ স্টুডেন্ট থাকে থাকো, তাহলে তোমরা কমেন্টে বলতে পারো যে বাংলা প্রথম পড়তে হৃদয় ভাইয়ের ক্লাস তোমাদের কেমন লাগে, বুঝছো? 27 রচনার কত মার্ক থাকবে? আরে আমরা তো 27 রচনা সেম মার্কই 20 মার্কই থাকবে। 27 রচনা সেম মার্কই 20 মার্কই থাকবে। এইটা হচ্ছে যা 26 27 দুইজনকে উপযোগী করে এটা করা, এই সাজেশনটা তৈরি করা, 26 27 দুইজনকে উপযোগী করে তৈরি করা। ভূমিকম্প, ঘূর্ণিঝড়, আচ্ছা দুর্যোগ প্রতি এটা তুমি দেখতে পারো, হ্যাঁ সমস্যা নেই। কিন্তু দুর্যোগ প্রতিযোগ একটা পরীক্ষায় রচনা আসবে, হয়তো তোমাদের 3টা থেকে 4টা না 5টা রচনা আসে, তার মানে অবশ্যই এখান থেকে আসবেই, মাস্ট লিখে রাখো। আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? পিডিএফ দিবেন না সত্যি? আচ্ছা দেখি, ভেবে দেখবো। হ্যাঁ এরপরে যাই। তো এইটা তো বুঝলাম, রচনার সাজেশন তো গেল। এবার রচনার সাজেশন গেল, এবার হচ্ছে কুদে গল্প। কুদে গল্প, কুদে গল্প, কুদে গল্প তো বুঝি, কুদে গল্প লেখার দরকার নাই। কুদে গল্প তো বুঝি, স্যার মোবাইলে বুঝি না, কেমনে বুঝবো? বুঝবা 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 মোবাইলে ভর্তি হওয়ার প্রসেসটা সব কিছুই মনে করো যে আগামীকালকে আমাদের যখন বনিয়ামিন ভাই ভিডিও দিয়ে দিবে তখনই বুঝে যাবা, তখনই বুঝে যাবে, এটা নিয়ে টেনশন করতে হবে না। বেসিক টু অ্যাডভান্স কোর্সে আসি আমরা, বলতে বেসিক টু অ্যাডভান্স কোর্স বা বাংলাদেশে থাকলে তুমি ভর্তি হতে পারো। বাংলাদেশে তুমি 26 27 এবং 25 ব্যাচের যদি মনে করো যে কেউ ফেল করে থাকো, তোমরা সবাই ভর্তি হতে পারবা, সবাই ভর্তি হতে পারবা। আমাদের এখানে থাকলেও ভর্তি হতে পারবা, না থাকলেও ভর্তি হতে পারবা, দেশের যে প্রান্তে থাকো সেই প্রান্তে থেকে তোমরা ভর্তি হতে পারবা কোর্সে। আচ্ছা কুদে গল্প যা বললাম, এখানে যা বললাম তুমি মিলাই নিও, পরীক্ষা দিয়া পরীক্ষার হল থেকে আইসা তারপর তুমি মিলাই নিও যে হৃদয় ভাই যে বলছিল আসলেই মানুষটাকে চাপা মারছিল নাকি আসলে এটা সত্য, মানে তুমি মিলাই নিও, বুঝছো? হৃদয় ভাইয়ের কথাগুলো তুমি মিলাই নিও যে হৃদয় ভাই যে সাজেশন দিছিল এই সাজেশনের বাইরে আসছে নাকি সাজেশন থেকে আসছে। 25 24 23 22 বোর্ডগুলো একটু দেখবা, বোর্ডের কোয়েশনগুলো একটু দেখবা, আর এখানে যা বললাম এগুলো একটু দেখবা, তাইলেই হবে। তাইলে কুদে গল্প তুমি কম পাবা, মিস নাই। সততার পুরস্কারের শিরোনাম স্বনির্ভর। সততার পুরস্কারটা কতবার যে আসছে কল্পনা করতে পারবে না, এটা কল্পনার বাহিরে, অনেকবার আসছে, অনেকবার অনেকবার আসছে এটা। এরপর দেখি, এরপর যাই আমরা কুদে গল্পটা বেশি দেখাইলাম না, কারণ হচ্ছে এই জায়গায় অনেকে সংলাপ লিখে, কুদে গল্প না লিখে সংলাপ লিখে। তো আর মানে 11 নং প্রশ্নে কি আসবে? আসবে হচ্ছে সংলাপ, আসবে কি সংলাপ 11 নং প্রশ্নে সংলাপ আসে আর কুদে গল্প আসে। 11 নম্বরে আসছে সংলাপ আর কি আসে? কুদে গল্প, কুদে গল্প, কুদে গল্প, এই দুইটা আসে, সংলাপ আর কুদে গল্প, সংলাপ আর কুদে গল্প আসে। আচ্ছা এবার দেখো সংলাপ এখানে যা দিলাম, সংলাপ এখানে যা দিলাম এগুলো পড়বা এনাফ। এখানে বোর্ড কোয়েশন অ্যাড করে নিবা 2025 দেখবা, 2025 দেখবা, তাইলে হবে। এখানে যা দিছি বোর্ড কোয়েশন 24 23 22 25 যা দিলাম এইগুলো একটু দেখবা। আলহামদুলিল্লাহ তুমি মনে করো যে ইনশাল্লাহ তুমি কমন পাবা। যা বললাম ইন্টারনেট কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে সংলাপ, তারপর নারী শিক্ষার গুরুত্ব নিয়ে সংলাপ, ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে সংলাপ, বৃক্ষের প্রয়োজনীয় বিষয় নিয়ে সংলাপ, মোবাইল ফোনে ফেসবুকের ব্যবধান সুফল কুফল নিয়ে সংলাপ, সম্প্রীতির সারা একটি বই সম্পর্কে সংলাপ, তারপর সম্প্রীতি পড়া হবে, এখানে সারা হয়ে গেছে বানানটা, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সংলাপ, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ গুরুত্ব সম্পর্কে সংলাপ, যদিও এটা এখন গুরুত্বপূর্ণ না, বিজ্ঞান চর্চা গুরুত্ব সম্পর্কে উপর শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সংলাপ। এই তো সংলাপ, এই তো সংলাপ। তো এই হচ্ছে সংলাপ। তো তুমি এইগুলা দেখলেই কমন পাবা, মিস নেই। এবার দেখো, এরপর দেখি, এরপর আছে ভাব সম্প্রসারণ, তারপর আছে সারাংশ, ভাব সম্প্রসারণ সারাংশ, আবেদন পড়তো, চিঠি পড়তো, তারপর আছে প্রতিবেদন, তারপর আছে তোমার পারিভাষিক শব্দ একে। এবার কথা হচ্ছে ভাই বাকিগুলো দেখালেন না কেন? না বাকিগুলো দেখাবো না, বাকিগুলো দেখাবো না। এবার দেখো, এবার হচ্ছে কি দেখাবো? এবার দেখাবো হচ্ছে পারিভাষিক শব্দ। এই জায়গায় যে পারিভাষিক শব্দগুলো লিখলাম, একটু এদিকে তাকাই, এই জায়গায় যে পারিভাষিক শব্দগুলো লিখলাম, এই পারিভাষিক শব্দগুলো থেকে মানে এইখানে যেগুলো লিখলাম, জাস্ট এই জায়গায় যেগুলো লিখলাম, তোমাদের পারিভাষিক শব্দ থাকবে কটা? শব্দ থাকবে সেটা 10টা লিখতে হবে, 10টায় 10 মার্ক।
এই জায়গায় যেগুলো লিখলাম এখান থেকে তুমি 7টা থেকে মনে হচ্ছে 6টা কমন পাবা, 7টা থেকে 6টা কমন পাবা। জাস্ট এইগুলা পড়লে হবে। এই শব্দগুলো যেগুলো এই জায়গায় লিখলাম, যে এই জায়গায় যে শব্দগুলো লিখলাম, এই জায়গায় যে শব্দগুলো লিখলাম এইগুলা পড়লে কি তুমি কয়টা কমন পাবা? 7টা থেকে 6টা। মানে মিলাই নিও পরীক্ষাতে আইসা, যে বলবো কি বলেন ভাই আপনি জাস্ট এইগুলো দিলেন, এইগুলা থেকে কমন পড়ে গেছে, এইগুলা থেকে কমন পড়ে যাবে। জাস্ট পারিভাষিক শব্দ তুমি জাস্ট এইগুলা দেখবে, এইগুলা এই জায়গায় যা দিলাম তা দেখবা, এইগুলা যা দিলাম তা দেখবা। কথা বুঝছি? মানে এইগুলা যা দিলাম এখানে মিউজিয়াম, কোল্ড ওয়্যার, এজেন্ডা, বায়োডাটা, র্যাঙ্ক, ওথ, মানে যা দিলাম তা, যা দিলাম তা, এখানে যা দিলাম তা, এর বাইরে আসবে না। এতটুকু শিওর থাকো। আর বোর্ড কোয়েশ্চেন 25 পড়বা, 24 পড়বা, 23 পড়বা, 22 পড়বা। 24, 25, 23, 22 পড়লে 10-এ 10টাই কমন পাবা, 10-এ 10টাই কমন পাবা, এখানে 10-এ 10টাই কমন পাবা, 10-এ 10টাই কমন পাবা। কি কথা বুঝছি নাকি বুঝি নাই? যে পারিভাষিক শব্দ জাস্ট এইগুলা দেখবা, এইগুলা। এখন অনেকে আছে পারিভাষিক শব্দ লিখবো না ভাই, পারিভাষিক শব্দ লিখবো না, তাহলে লিখবাটা কি? তুমি পারিভাষিক শব্দ লিখবো না তাহলে লিখবা কি? আচ্ছা ভাই আমি লিখবো সেটা লিখবো সে এইটা লিখবো, নির্মিত অংশ লিখবো, যে অনুবাদ লিখবো, অনুবাদ। তারপরে অনুবাদ লিখলে 8টা অনুবাদের কথা বলে দিচ্ছি, 8টা অনুবাদ। এই যে দেখো এখান থেকে 8টা অনুবাদের কথা বলছি। বোর্ড কোয়েশ্চন 25, 24, 23, 22, এই যে এখানে তোমার বোর্ড কোয়েশ্চন দিয়ে দিলাম। তো এই 8টা অনুবাদ দেখবা, আর বোর্ড কোয়েশ্চন 25, 24, 23, 22 আসা যেগুলা এগুলো দেখবা, এগুলো দেখবা। এনাফ। কি বললাম? যে অনুবাদ, অনুবাদের ক্ষেত্রে কি বললাম? এই জায়গায় যে 8টা অনুবাদ দিলাম, তারপর 25, 24, 23, 22 যা দিলাম সেগুলো দেখবা। এনাফ, এর বাইরে থেকে আসবে না। এনাফ, এনাফ, একেবারে এনাফ। তোমাদের যা আমি সাজেশন দিলাম, তোমাদের পারিভাষিক শব্দগুলো ইংরেজিতে আছে, কোন বাংলা কি, বাংলাগুলো তোমাদের বের করতে হবে। আচ্ছা, তো এবার কথা হচ্ছে তোমাদের সাজেশন দিলাম হচ্ছে পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ, তারপর কি দিলাম? রচনা, রচনা দিলাম, তারপর সংলাপ, সংলাপ দিলাম, তারপর কি দিলাম? পারিভাষিক শব্দ, রচনা, সংলাপ, এগুলোতে দিলাম নাকি? এর মধ্যে আছে তোমার অনুবাদও দিচ্ছি। অনুবাদ, অনুবাদ হচ্ছে পারিভাষিক শব্দের মধ্যে পড়ে, আর সংলাপের মধ্যে কুদে গল্প পড়ে, কুদে গল্প, কুদে গল্প পড়ে। তো যেগুলো বললাম যে সংলাপ, কুদে গল্প, রচনা, পারিভাষিক শব্দ। রচনায় কত মার্ক? রচনায় 20 মার্ক, কুদে গল্প সংলাপে 10 মার্ক, আর পারিভাষিক শব্দ 10 মার্ক। কত মার্ক হলো এখানে? 20, 20, 40 মার্ক। তোমাকে 40 মার্ক কমন দিলাম। কত মার্ক? 40 মার্ক, একেবারে ফুল কমন। 40 মার্ক একেবারে ফুল কমন। হৃদয় ভাই যা বলছে, হৃদয়ের মুখ থেকে যা বের হয়েছে, যে কথাগুলো বের হয়েছে এগুলাই আসবে, শেষ। হৃদয় ভাই যা বলছে, হৃদয়ের মুখ থেকে যে কথাগুলো বের হয়েছে, যা বলছে, যা বের হয়েছে তাহাই আসবে, এর বাইরে একটা কিছু আসবে না। কথা বুঝছি নাকি বুঝি নাই? যা বলছি এই 40 মার্কের জন্য যা বলছি সাজেশনে তাই আসবে, তাই আসবে, এর বাইরে কিছু আসবে না, এর বাইরে একটা অক্ষর আসবে না, একটা লেটারও আসবে না। হৃদয় ভাই গ্যারেন্টি। যদি আসে পড়ানি বাদ দিয়ে দেব, বলেই তো দিলাম। মাদের সব বোর্ডে কমন পাবা, পাবা না কেন? অবশ্যই পাবা, সব বোর্ডে কমন পাবা। কথা বুঝছি নাকি বুঝি নাই? যা বললাম তাই আসবে, যা বললাম তাই আসবে। 40 মার্ক 40 মার্কে আসবে, যা বললাম তাই আসবে, যা বললাম তাই আসবে। যদি সিঙ্গেল একটা পার্সন আমাকে এসে দেখাইতে পারো ভাই আমার বোর্ডে কমন আসে নাই, তাহলে আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য, আমি কৈফিয়ত দিব। ভাইয়া ইসলামের ইতিহাস কোর্স কত টাকা প্লিজ বলেন? ইসলামের ইতিহাস বলে যদি একটা করে কোর্স কিনতে চাও, মানে একটা কোর্স কিনলা, ঠিক আছে, গ্রুপ সাবজেক্টের একটা কোর্স যদি কিনো তাহলে তোমাকে 1000 টাকা দিতে হবে। আচ্ছা, গ্রুপ সাবজেক্টের যদি একটা মাত্র কোর্স কিনো তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে 1000 টাকা করতে হবে। আচ্ছা, আর তোমাদেরকে লাস্ট যদি বলি তাহলে কথা হচ্ছে তোমরা যে সাজেশনটা দিলাম, সাজেশনটা ফলো করবা, আর প্লাস পাশাপাশি মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়া মনে করো যে তুমি যত চেষ্টাই করো, যতই হাইতাস করো, তুমি মনে করো যে ভালো কিছু করতে পারবা না। কারণ পড়াশোনা করতে হবে, পড়াশোনা করলে ভালো কিছু করতে পারবা। আর পড়াশোনার পাশাপাশি একজন ভালো মানুষ হইবা, একজন ভালো মানুষ হইবা। কারণ মানুষ বেশি দিন বেঁচে থাকে না, মানুষের সময়টা খুবই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যারা ভালো কাজ করে
তারাই মানুষের মধ্যে বেঁচে থাকে, সারা জীবন অমর হয়ে বেঁচে থাকে। তুমি এমনভাবে বেঁচে থাকো মানুষের মাঝে যেন মানুষ তোমাকে বলে যে না ও আসলে একটা মানুষ ছিল। মানুষ যেহেতু তোমাকে পিছন থেকে যায় না বলে যে দেখছি ওই ছেলেটা এমন, ওই ছেলেটা ওই মন, ঠিক আছে, ওরে তো দেখি ওইখানে আড্ডা দিতে, ওইখানে তো দেখি যে বাজে আড্ডা করতে, ওইটা না বলতে পারে। তুমি এমনভাবে মানুষ হোক জানো মানুষ বলে তোমার আব্বার নাম নিয়ে যে অমুকের ছেলেটা অমুকের মেয়েটা আসলেই মানুষ, আসলেই অমায়িক, এটা যেন বলে। যাতে মানুষ যাতে তোমার সাথে এইরকম বিশেষণ শব্দ যুক্ত না করতে পারে যে অমুকের ছেলেটা দেখছি খুবই বাজে, অমুকের মেয়েটা দেখছি খুবই বাজে, ওইটা যাতে না বলতে পারে। মানে মানুষ হিসাবে মানুষও জীবনে যতদিন বেঁচে থাকো, যতটুকু মুহূর্ত বেঁচে থাকো, ততটুকু মুহূর্ত মানুষের সেবায় নিয়োজিত থাকবা, মানুষকে নিয়ে ভাববা, মানুষের জন্য কাজ করবা, মানুষের মঙ্গলের জন্য কাজ করবা। যতটুকু মুহূর্তে বেঁচে থাকো নিঃস্বার্থভাবে বেঁচে থাকবা, মানুষের আশেপাশে নিঃস্বার্থভাবে দাঁড়াবা, সবসময় মাথায় রাখবা। কেউ তোমাকে বকা দিছে, কেউ তোমাকে খুব বাজেভাবে আঘাত করছে, না, তাকে বাজেভাবে আঘাত করার কোনো দরকার নেই, তাকে বকা দেওয়ার কোনো দরকার নেই। মানে কেউ তোমাকে বকা দিছে, কেউ তোমাকে বাজেভাবে আঘাত করছে, মন খারাপ হবে স্বাভাবিক, মন খারাপ হবে স্বাভাবিক, কিন্তু সেখান থেকে তুমি হাসি মুখে বেরিয়ে আসো, সেখান থেকে কি করো, হাসি মুখে বেরিয়ে আসো। কারো প্রতি কোনো অভিযোগ, কোনো মান অভিমান, কোনো রাগ এগুলো কখনো রাখবে না, কারো প্রতিই না, এগুলা কখনোই রাখবে না। কারণ এগুলা তোমার মনের মধ্যে পুষে রাখছো মানে তুমি নিজেও কষ্ট পাচ্ছ, অপরদিকে সেই মানুষটা কষ্ট পাচ্ছে কিনা সেটা তুমি বুঝতেছো না। এর জন্য কারোর প্রতি কোনো প্রকার অভিযোগ, কোনো প্রকার মান অভিমান রাখবে না। জানি অভিযোগ তাকে, মনে করো যে তোমার যদি খুব কাছের মানুষ হয় বা খুব কাছের মানুষের যদি তোমাকে কিছু বলে, তখন তোমার মনের ভিতরে একটা রাগ থাকে, রাগে তুমি তার সাথে কথা বলা বন্ধ করে দাও। কিন্তু দেখো তুমি মনে করো যে তোমার খুব কাছের একজন মানুষ, তার সাথে তুমি কথা বলতেছো, তো কথা বলার হঠাৎ করে তার সাথে মনে হচ্ছে রাগ করলাম, রাগ করার পরে কথা বলা বন্ধ করে দিলাম, একদিন দুই দিন কথা বললাম না তার সাথে, কিন্তু 3 দিনের দিন তোমার কাছে একটা নিউজ আসলো। কি নিউজ আসলো? যে ওই মানুষটার পৃথিবীতে নাই, ওই মানুষটাকে আর পৃথিবীতে নাই। তুমি নিজেকে কিন্তু আর সহ্য করতে পারবে না, নিজেকে স্থির রাখতে পারবে না। তখন তখন কি করতে পারো, নিজেকে স্থির রাখতে পারবে না। তখন নিজেকে বলবো যে আমি কেন এমনটা করলাম, আমি যদি ওর সাথে একটু লাস্ট কথা বলতাম তাহলে হয়তো ও কষ্ট পাইতো না, আমিও কষ্ট পাইতাম না, মানে ভালো থাকতে পারতাম। ওইরকমটা নিজের কাছে মনে হবে, নিজে এই আফসোসটা থেকে যাবে সারা জীবন। এর জন্যই মনে করো যে কারো প্রতি মান অভিমান রাখবে না। কারণ আমরা মান অভিমান বা অভিযোগ রাগ সবচেয়ে কার সাথে দেখা জানো? যে আমাদের খুব কাছের মানুষ, যে আমাদের খুব ক্লোজ মানুষ, তার সাথে আমরা এই রাগ অভিমান মান অভিমান এগুলা করি, ঝগড়া করি সবচেয়ে বেশি কাছের মানুষগুলোর সাথেই করি। তো এই কাছের মানুষগুলোর সাথে আমরা যেতে করি, কারণ তোমার কোনোদিন মান অভিমান বা ঝগড়া হবে না অপরিচিত কারোর সাথে। তুমি ট্রেনে যাত্রা করতেছো, ট্রেনে তোমার পাশের সিটে যে বসে আছে তার সাথে ট্রেন পর্যন্ত তোমার গন্তব্য শেষ, তার সাথে তোমার পরিচিত গন্তব্য পর্যন্ত, ট্রেন পর্যন্তই। তার মানে তার সাথে তোমার কোনোদিন রাগ অভিমান হওয়ার অপশন নেই। তোমার যে খুব কাছের মানুষ, যে তোমার ক্লোজ, তোমার আব্বা আম্মা বা তোমার প্রিয় মানুষটা, যারা তোমার খুব কাছের মানুষ, ওই মানুষগুলোর সাথে তোমার ঝগড়া হবে, কিন্তু ওই মানুষগুলোর সাথে দিন শেষে তোমাকে মানায় নিতে হবে, হাসি খুশি থাকতে হবে এবং তাদেরকে কাছে টেনে নিতে হবে। যে হ্যাঁ আমি তোমার সাথে রাগ করছি, তোমার সাথে অভিমান করছি, ঠিক আছে, তাদেরকে আবার কাছে টেনে নিতে হবে। 1 ঘন্টা 2 ঘন্টার পর আবার মেন্টালিটি ঠিক করতে হবে, ঠিক করে তাদের সাথে হাসি মুখে কথা বলতে হবে, যতই কষ্ট হোক মানায় নিয়ে আবার ভালো করে কথা বলতে হবে। কারণ কি? কারণ তুমি মনে করো তোমার আব্বার সাথে বা তোমার আম্মার সাথে রাগ করছো কোন বিষয় নিয়ে, রাগ করে তুমি কথা বলতেছো না, বা তোমার বোনের সাথে তুমি রাগ করছো, বা তুমি তোমার প্রিয় মানুষটার সাথে তুমি রাগ করছো, রাগ করার পর তার সাথে কথা বলতেছো না, কিন্তু এই যে কথা বলতেছো না, এটা কিন্তু তোমার মনের ভিতরে একটা যন্ত্রণা তৈরি করতেছে, তোমার মনের ভিতরে কিন্তু কুড়ে কুড়ে কষ্ট দিচ্ছে। তো এই কষ্টটা কিন্তু তুমি নিজেও সহ্য করতেছো। তার মানে এই কষ্টটা থেকে মুক্তি লাভ করার একটা উপায়, সেটা কি? সেটা হচ্ছে আবার সেটা মানিয়ে নাও, অর্থাৎ কি তাদের সাথে অভিযোগ না রাখা। মানে লাইফে যাই কিছু হয়ে যায় কারো প্রতি অভিযোগ রাখবা না, বিন্দু পরিমাণ না। যে কোনো সিচুয়েশন, যে কোনো অবস্থান থেকে নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করবা, খুশি রাখার চেষ্টা করবা, নিজে ভালো থাকার চেষ্টা করবা। আর একটা কথা, যে তুমি যে জায়গায় মূল্যহীন, তোমার যে জায়গায় মূল্য নেই, সেই জায়গা থেকে তুমি হাসি খুশিতে বেরিয়ে আসো, সেখানে যাওয়ার আর দরকার নেই তৃতীয়বার। মানে যে জায়গায় মূল্যহীন, কি দরকার? যে জায়গায় মূল্য পাচ্ছই না সে জায়গায় থাকার কোনো দরকার আছে? সে জায়গায় থাকার কোনো দরকার নেই। তুমি নিজেকে মূল্যহীন জায়গা থেকে সরায় না, মূল্যবান করে তুলো নিজেকে। নিজেকে এমনভাবে করে তুলো যাতে সবাই তোমাকে প্রায়োরিটি দেয়, সবাই তোমাকে গুরুত্ব দেয়, এটা মাথায় রাখবা। তো এখানে যে বেশ কয়েকটা কথা বললাম, এই কথাগুলো একটু মাথায় রাখবা। তুমি মনে করো তোমার আব্বা আম্মার সাথে ঝগড়া করছো, বা তুমি বাড়ির বাইরে থাকো, তো মনে করো যে টাকা পয়সা নিয়ে ঝগড়া হয়েছে, যে আব্বা
বলছো টাকা পাঠানোর জন্য, তোমার আব্বা হয়তো বলছে যে আজকে টাকা পাঠাবো না, কালকে টাকা পাঠাবো, এরকম নিয়ে মান অভিমান হয়েছে, বা অথবা অন্য কোনো প্রাসঙ্গিক বিষয় নিয়ে মান অভিমান হয়েছে। হওয়ার পরে তুমি মনে হচ্ছে তোমার আব্বাকে কল দেও নাই, ঠিক আছে, তোমার আম্মাকেও কল দেও নাই, কিন্তু পরের দিন সকালে দেখলা কোনো একটা দুর্ঘটনা ঘটেই গেল, তোমার আব্বা আর পৃথিবীতে নেই, তোমার আম্মার পৃথিবীতে নেই, তখন নিজেকে কিভাবে সান্ত্বনা দিবা বলো? সহ্য করতে পারবা? পারবা না, কখনোই সম্ভব না, সহ্য করতে পারবা না এটা। তো এর জন্যই মনে করো যে প্রতিদিন তোমার ঝগড়া হোক, মান অভিমান হোক, যার সাথে হোক, সেটা প্রিয় মানুষ হোক, আব্বা মা হোক, পরিবার হোক, মানে যার সাথে হোক তার সাথে মনে করছে অবশ্যই যোগাযোগ রাখবা, কখনো যোগাযোগ বন্ধ করবা না, কখনোই যোগাযোগ বন্ধ করবা না, কারণ এই হতাশাটা পরে আর সহ্য করতে পারবা না, এটা নিজে আর নিতে পারবা না, পরবর্তীতে এই আফসোসটা নিতে পারবা না। তো এর জন্য মনে হচ্ছে এটা মাথায় রাখবা। আর সবচেয়ে কথা, ভালো মানুষ হওয়ার চেষ্টা করবা, একটা ভালো মানুষ হইতে চেষ্টা করবা, ভালো মানুষ হইতে হবে। জীবনে আসে কি আর যাবে কি, ঠিক আছে, মানুষ যাতে বলে যে হ্যাঁ আমি একজন ভালো মানুষ, মানুষ যাতে পিছন থেকে কখনো এই কথাটা না বলে যে ওই মানুষটা ভালো না। তো এই ভালো মানুষটা হইতে হবে, আমাদের পাবেল ভাইয়ের মতো হইতে হবে, বুঝছো কি? ইনশাআল্লাহ। পাবেল ভাই আপনাকে নিয়ে দু একটা কথা বলবো। হ্যাঁ বলো। আচ্ছা, আমি কই পাবেল ভাইয়ের কাছে না, আমি যখনই দেখি মানে পাবেল ভাই কেন জানি মানে সব সময় মানে হাসি খুশি থাকে, মানে এনার্জেটিক মানুষ, খুবই এনার্জেটিক মানুষ পাবেল ভাই। তো এই যে পাবেল ভাই যে খুবই এনার্জেটিক মানুষ, আসলে এটা কিভাবে সম্ভব? কারণ পাবেল ভাইয়ের মধ্যে এই ভালো মানুষ হওয়ার বা ভালো মানুষত্বের একটা গুণ আছে, বুঝছো কি? আমি যখন এই প্ল্যাটফর্মে আসি, তুমি কল্পনা মানে প্ল্যাটফর্মে আসার পরে মানে পাবেল ভাই মানে শুরু দিকে আমি ভাবি নাই যে পাবেল ভাই মানে আমার সাথে এতটা আন্তরিক। আমি রেস্টুরেন্টে ভাইয়ের সাথে দেখা হয়েছিল প্রথম দিন। তো রেস্টুরেন্টে যখন যাই, সুলতান ডাইনে, হ্যাঁ সুলতান ডাইনে, তখনই পাবেল ভাই মানে বলতেছে এই হৃদয় মানে মানে সবার সাথে পরিচয় করে দেওয়ার একটা ব্যাপার স্যাপার এসে আমিও অবাক হয়ে গেছি। আমি কিন্তু পাবেল ভাইকে তখন চিনতাম না, মানে প্ল্যাটফর্মে কাউকে চিনতাম না, কিন্তু পাবেল ভাইয়ের সাথে মানে তখন থেকেই মনে করে দেখলাম যে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। মানে ব্যাপারটা আসলেই মানে এইরকম ভাবে মানুষকে কাছে টেনে নিতে হবে, বুঝছো? কারণ কাছে টেনে নেওয়ার একটাই গুণ, সেটা আছে ভালো মানুষ হইতে হবে। তাহলে কি বলেন? তো হৃদয় ভাই যেটা আমাকে নিয়ে বলছে, আমি একটু হৃদয় ভাইকে নিয়ে বলি। মানে ধরো তুমি বাস্তব মানে আমাদের ধরো এখন বর্তমান সমাজটা ধরো মানে প্রত্যেকটা মানুষই হচ্ছে ধরো স্বার্থপর। সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষ, ধরো তুমি উঠতে বসতে, ধরো তোমার যে বেস্ট ফ্রেন্ড, এই বেস্ট ফ্রেন্ড যে আছে, ধরো তুমি যে বলো যে তোমার সে আমার বেস্ট ফ্রেন্ড, ট্রাস্ট মি ভাইয়া, সেও স্বার্থপর, সেও কোনো না কোনো স্বার্থে তোমাকে ব্যবহার করবে। এটা লিখে রাখো, এটা অলিখিত নিয়মই, রাইট। ঠিক আছে? তো আমি ধরো যদি বলি যে একমাত্র আমি হৃদয়কে দেখছি যে যে হচ্ছে মানে বর্তমান এমন মানে বর্তমান এই সময়ের মধ্যে ধরো এই জ্যান জি, আমরা যে উল্লেখ করি জ্যান জি, এই জ্যান জি সময়ের মধ্যে হৃদয়ের মতো মানুষ কম আছে। এটা ট্রু। ধন্যবাদ ভাই। না, এটা সত্যি। আমি ধরো মানে হয়তো মজার জন্য বা আমি সবসময় মজা করি বলে বা ইয়ে করি বলে বলি না, ধরো এটা ট্রু। ধরো আমাদের জ্যান জি জেনারেশনটা বলি, ধরো আমি সত্যি কথা বলতে আমার নিজের মধ্যে অনেক ফল্ট আছে। আমি নিজেও প্রচুর ঘাটতারা হয়, প্রচুর ঘাটতারা। আমার যে কেউ একটা দিছে, তারা আমি যতক্ষণ না 2টা পর্যন্ত ফেরত দেবো, আমার মানে শরীরটা আমার খালি চুলকাবে। কিন্তু হৃদয় এমন একটা মানুষ, আমি যা বুঝলাম যে হৃদয় হচ্ছে যে তুমি ওরা কিছু বলছো, বলছে হ্যাঁ ভাই ঠিক আছে ভাই। কিন্তু আমারে যদি কেউ বলে ভাই, আমি তারা জায়গাত জ্ঞান এলাম, তারা জায়গাত আগে আমি তার কিছু একটা ব্যাগ দেবো তারপর। তো হৃদয় হচ্ছে এমন একটা মানুষ যে মানে সহজ সরল বলতে পারো বা আন্তরিক বলতে পারো, বা হচ্ছে যার থেকে অনেক কিছু শেখার আছে, যার থেকে হচ্ছে তুমি হচ্ছে ওই যে সহমর্মিতা শিখবা, যার থেকে যার আচার আচরণগুলা হচ্ছে অনুসরণ করবা। যেমন আমার আচার আচরণ যদি অনুসরণ করো, তাহলে তো মনে করো শেষ, তুমি শেষ। আমার আচরণগুলো অনুসরণ করলে আমি ক্লাসের মধ্যে কী কী হই তুমি নিজেও জানো, ঠিক আছে? তো এই জন্য বলবো যে আর হৃদয় ভাইয়ার ক্লাসগুলো একটু ভালো করে করবা। হ্যাঁ, আমি হৃদয়ের সামনে বলি যে হৃদয়ের ক্লাস হয়তো প্রথম অনেকেরই একটু সমস্যা হয়। ওর হচ্ছে যে কথার মধ্যে, যেমন আমি দেখছিলাম হচ্ছে 1জন না 2জন হয়তো এটা নিয়ে মানে কথা বলছো যে হৃদয় ভাইয়ার ক্লাসে হৃদয় ভাইয়ার কথাটা বুঝতে একটু সমস্যা হয়। ভাইয়া তোমার কাজ হচ্ছে ক্লাসে তুমি হৃদয় ভাইয়া যে ডেলিভারিটা দিতেছে, হৃদয় ভাইয়া যে জিনিসগুলো ডেলিভারি দিতেছে, তোমার যে ক্লাসে যে স্লাইডটা পড়াইতেছে সেই স্লাইডটা তুমি পড়তেছো কিনা, যে টপিকটা পড়াইতেছে সেই টপিকটা তুমি বুঝতেছো কিনা, তোমার কাজ হচ্ছে সেইটা। তোমার কাজ এটা না যে হৃদয় ভাইয়া কোন অঞ্চলের মানুষ, কোন অঞ্চলের ভাষায় কথা কইতেছে এটা আমার জানতে হবো, তোমার কাজ এটা না, ঠিক আছে? আর তোমরা হচ্ছে কি ওই যে ধরো সত্যি কথা বলি যে তোমরা হচ্ছে অনেকটা ইয়ের মতো আর কি, মানে তো ধরো একদম লো কোয়ালিটি যেরকম আছে না, একদম লো কোয়ালিটি মাল। এখন তোমরা হয়তো বলবা এই ভাই আপনি কি বলছেন, তো এটা কি ঠিক? কিন্তু ট্রাস্ট মি, বিশ্বাস করো, তুমি তোমার যদি কোয়ালিটি যাচাই করো না, ওই যে পণ্যের কোয়ালিটি যাচাই করো না, তোমার যদি কোয়ালিটি যাচাই করে তুমি হচ্ছে বাতিল মাল বর্তমানে। মানে ধরো কোনো কোয়ালিটি নেই, কোয়ালিটি লেস। তো তোমাদের কোয়ালিটি লেস স্টুডেন্টদের জন্য
হচ্ছে আমরা ট্রাই করি যে আমাদের বেস্ট যতটুকু দরকার তোমাদেরকে ডেলিভারি দেওয়ার। এখন তোমাদের কাজ হচ্ছে ডেলিভারিটা নিয়ে নিজের কোয়ালিটিটা একটু ইমপ্রুভ করা। এখন এটা আমি ডেলিভারি দিতেছি না, হৃদয় ভাইয়া দিতেছে না, কে দিতেছে, তোমার পার্সনটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে ডেলিভারিটা দিতেছে তার ডেলিভারিটা তুমি বুঝতেছো কিনা, তার পড়াটা তুমি বুঝতেছো কিনা, আর তার যেই আইটেমটা, যে কন্টেন্টটা সে ডেলিভারি দিতেছে, সেই কন্টেন্টটা তোমার কাছে সে কতটা মজারভাবে রিপ্রেজেন্ট করতে পারছে। ঠিক আছে, তো প্রায় 300 জনের মতো আসো। তো সবাইকে বলবো যে যেহেতু সামনে আর বেশি দিন নাই, হৃদয় ভাইয়া বলো, আমি বলো, বনি ভাইয়া বলো, বা আমাদের প্ল্যাটফর্মে টিচার বলো, যে কোনো সহযোগিতায় তোমরা আমাদেরকে সব সময় পাবা, সব সময় ইনশাআল্লাহ। তো তোমরা হয়তো অনেকেই এফআরবির কথাও জানো যে আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচ আসতেছে, তো অনেকেই হয়তো এটাতে ভর্তি হওয়ার জন্য ওই যে আগ্রহ নিয়ে আসো আর কি। তো বলবো যে এতটুকুই বলবো যে ইনশাল্লাহ আমরা 2 ভাই আছি এখানে দাঁড়ায় আছি লাইভে, তারপর ধরো বনি ভাই আছে, জাহিদ ভাই আছে, তৌফিক ভাই আছে। আমরা তোমাদেরকে জাস্ট কথা দিতে পারি এতটুকুই যে আমরা সব সময় চেষ্টা করব তোমাদেরকে বেস্ট কিছু দেওয়ার, যেটা তুমি হচ্ছে এইচএসসিটা অন্তত একবার হইলেও একটা ভালো রেজাল্ট করলে তো মানুষ ক্রেডিট দেয় না যে আরে আমার রেজাল্টের পিছনে মা বাবার দায়িত্ব ছিল। আমাদের কাজ হচ্ছে ওই যে রেজাল্ট দেওয়ার পর যেন তুমি অন্তত আমাদের ক্রেডিটটা দাও যে ভাইয়াদের ক্লাস করছিলাম বলেই আমি মোটামুটি আজকে আমি একটা রেজাল্ট করতে পারছি। তা আমরা সবসময় বেস্ট ট্রাই করি এটা, ইনশাল্লাহ তোমাদের এফআরবিতেও আমরা বেস্ট ট্রাই করবো। তো আগামীকালকে তো ভর্তি শুরু হবে তোমরা জানোই, তো তোমাদের ইচ্ছা, তোমাদের যদি ভালো লেগে থাকে ক্লাস, হৃদয় ভাইয়ার ক্লাস, আমার ক্লাস, যার বা ধরো বাকি যারা আদার্স যে টিচাররা আছে তাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তুমি ভর্তি হবা। কোনো তোমার ফোর্স, তোমাকে কেউ ফোর্স করবে না। তোমার নিজের যদি ভালো রেজাল্ট করার একটা ইচ্ছা থাকে তাহলে তুমি ভর্তি হবা, আর যদি মনে হয় যে না আমি সব পারি, আমি সব জানতা, তাহলে ইটস বেটার তুমি নিজেই প্র্যাকটিস করো। তোমার হচ্ছে আমাদের কোর্স করে সময় নষ্ট করে দরকার নাই আর কি। ঠিক আছে, যাদের ফিল হবে যে না আমি ভাইয়াদের সাথে থাকলে ভালো কিছু করতে পারবো তারাই ভর্তি হও, আর যাদের ফিল হবে যে ভর্তি হয়ে থাকি না কি হয়েছে, হয়ে থাকলাম দেখা যাক যা হয়, তাদের ভর্তি হওয়ার দরকার নেই, কারণ তোমার ভর্তি হয়ে পরে রেজাল্ট খারাপ হবে, তারপরে আমাদের বদনাম। তো যাদের আমরা তোমাদেরকে বেস্ট ট্রাই দেওয়ার চেষ্টা করব, তুমি যদি নিতে পারো নিবা, আর না নিতে পারলে তো ভর্তি হবা না, এটা তো জানোই। ঠিক আছে, তো ঋতু ভাই ক্লাস কি শেষ না? ঠিক আছে, তোমাদের না হয় বউ বাসা নাই, ঘুম স্বপ্ন নাই, ওদের কিছু না, ওদের পড়ালেখা নেই, একটু মোটিভেশন দিতেছিলাম ভাই, একটু মোটিভেশন দিতেছিলাম। ওরা তো তোমাদের এই বক বক শুনে ডিমোটিভেটেড হয়ে গেল, কি আর মোটিভেটেড হবে? না, ওদেরকে মোটিভেশন দিছি ভাই, এই যে বললাম যে আমাদের থেকেও অনেক কিছু শিকার আছে ওদের। কি শিকার আছে? এই যে হৃদয় থেকেও শিখবে, হৃদয়ের আচার আচরণ অনুসরণ করবে, আপনার মতো আচার আচরণ, আমার মতো আচার আচরণ যেন অনুসরণ না করে। কালকে তো 5টা থেকে ভর্তি শুরু ভাই। 7টা থেকে না ছিল ভাই, 5টা থেকে শুরু করে দিচ্ছি। 5টা থেকে গাড়ি দেবে এখনই নাকি? হ্যাঁ ভাই, ভাই দেন আছে কত টাকা? 10, 30, 3800 টাকা ভাই বান্ডেল কোর্স। 40, আর ভাই 60, 100 জন হইলে কিন্তু একটা হুডি দেবো, 85 টাকা আছে। হুডি দেবো ভাই। চায়ের দোকানের বিলই তো মনে করি ভাই ভাই প্রথমে 100 জনে কিন্তু হুডি দেবো কালকে ইনশাআল্লাহ, বান্ডেল কোর্সের। ইনশাআল্লাহ। আর আমার কথা হচ্ছে ভাই, প্রশ্ন হইলো দেখবেন যে প্রথমে 100 জন এমন একটা সিচুয়েশন তৈরি হবে ভাই, আমরা 5টা থেকে শুরু করব, 5টা থেকে 5:30 মধ্যে দেখবেন যে হয়ে গেছে 100। তারপর ভাই আরো 100টা বাড়াই দিন হুডি, আর 100টা হুডি বাড়াই দিন। তোমার পেমেন্ট থেকে কাটা যাবে। কি যে বলেন, ঠিক আছে। আচ্ছা দিদি ভাই, আচ্ছা তাহলে এই পর্যন্তই থাক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।